আচ্ছা এসিটা অফ কর, অফ করাস এসিটা অফ কর। করছিস ভাই? ওকে, দাঁড়া। উম, 7 জন আইসা পড়ছে। হুম হুম হুম। কই রে? পান নাই এখনো? না না না, পাইছি। তাহলে দাঁড়া, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আজকে তো একটু আগেই হচ্ছে তোমাদের ভাইবা রেজাল্ট দিচ্ছে অনেকেরই, অনেকেই চান্স পাইছো। তো যারা যারা চান্স পাইছো তাদেরকে অনেক অনেক বেশি অভিনন্দন। আর আজকের ক্লাসে তো আমরা হচ্ছে HSC 23 একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, বায়োলজির। তো আজকের ক্লাসে হঠাৎ করেই হচ্ছে আমাদের একজন স্টুডেন্ট, অফলাইনের একজন স্টুডেন্ট চলে আসছে, যে এখন হচ্ছে আমাদের সাথে অফলাইনে বসে অনলাইনের ক্লাস করবে। তো তোমরা হয়তো অনেকে চিনো ওকে, এবং ওই ছেলেটা হচ্ছে গিয়ে আমি যখন তোমাদের NDC অ্যাডমিশনের সময় তোমাদের যখন ক্লাস নিচ্ছিলাম, তখন ও হচ্ছে তোমাদের আমার আইডি দিয়ে বিভিন্ন কমেন্ট করছিল, যে কমেন্ট দেখে তোমরা হচ্ছে ভাবতেছিল যে এটা কি আসলেই ভাইয়ার আইডি নাকি ভাইয়ার আইডি হ্যাক হয়েছে, আসলে কি ভাইয়া মেসেজ দিচ্ছে নাকি ভাইয়া আর আইডি হ্যাক করে অন্য কেউ মেসেজ দিচ্ছে। তো ওই ছেলেকে আমি হচ্ছে এখন লাইভে ডেকে নিব। অপু দিকে আসো, আসো 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 আসো, আয়, বল তোর অনুভূতি হ্যালো কি? গাইস, নব্য ডেমিয়ান। খুবই ভালো লাগছে আসলে। আমার পক্ষ হুম। থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন যারা হ্যাঁ চান্স পেয়েছো। এবং আহ, আমার ধারণা সবাই খুবই চেষ্টা করেছে এবং নিজের হ্যাঁ। চেষ্টা দিয়েছো। যারা যারা চান্স পেয়েছো আসলে অনেকটা লাখও নির্ভর করে। অনেকে, আমারই অনেক ফ্রেন্ডের রিটেনে হয়েছে এবং একজন ভাই ভাইতে আসলে আউট হয়ে গেছে। তো এখানে লাখ নির্ভর হুম করে। হুম হুম হুম। সো যাদের যাদের হয়নি ভেঙে পড়ে না, অল দ্য বেস্ট হ্যাঁ, ফর ভেঙে ফিউচার। পড়বো না, আমারও তো হয় নাই, আমার হয়েছিল, আমারও তো হয় সো নাই। কি আমি কি ভেঙে পড়ছি? ঠিক আছে, সবাই ইন্সপিরেশন নিবা। স্টুডেন্টস বি টিমের মধ্যেই তো ইন্সপিরেশন আছে, তোমার আমি আছি, তোমাদের সাইফুল ইমন ভাই আছে, তোমাদের মুজাহিদ ভাই আছে, তারপর তোমাদের মুরসালিন ভাই আছে, কতজন আছে, তাই না? তোমাদের আবার স্বপ্নীল আপু আছে। তো এখানে খেয়াল করো, আচ্ছা তোমরা হচ্ছে যারা হলো ডেমিয়ান আছো, এখন হচ্ছে NDC 23 ব্যাচ তোমরা সবাই। তো তোমাদের জন্য NDC 23 ব্যাচ প্লাস HSC 23 ব্যাচ, তাদের জন্য এখন আমরা হচ্ছে একটা ক্লাসের, লাইভ ক্লাসের আয়োজন করছি, যেখানে হচ্ছে আমি তোমাদের কোষ অয়ের গঠন এই চ্যাপ্টারটা শুরু করব। তো এই চ্যাপ্টারে হচ্ছে কিছু কিছু টপিক তোমাদেরকে পড়াবো। তো এখন হচ্ছে গিয়ে আমরা ক্লাসটা শুরু করি, এবং আমাদের সাথে অপুও, তোমরা তো অনলাইনে ক্লাস করবা, অপু হচ্ছে আমার সামনে বসে আমার ক্লাসটা অফলাইনে করবে। ঠিক আছে, ইনশাল্লাহ অপুর মতন তোমরাও সামনে যখন NDC-তে ভর্তি হইতে আসবে, অথবা ঢাকার কলেজগুলোতে যারা যারা পড়বা, যারা যারা ভর্তি হবা, তারা সবাই ইনশাল্লাহ অফলাইনে অথবা অনলাইনে সবাই হচ্ছে আমাদের সাথে HSC-র ক্লাসগুলোতে যুক্ত হবা ইনশাল্লাহ। আচ্ছা যা, ওকে। বস। ওকে, আচ্ছা আমরা হচ্ছে আজকে কোষ ও এর গঠন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। কোষ ও এর গঠন, এটা হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার, বায়োলজি ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার, কোষ ও এর গঠন। ঠিক আছে, তোমরা সবাই তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও তো কমেন্টের মধ্যে, সবাই তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও, যাতে আজকে ক্লাসটা সবাই করে। অনেকেই চান্স পাইছে, অনেকেই খুশি আছে, এখন খুশির চোটে হচ্ছে ক্লাস মিস দিও না। হ্যাঁ, সবাই ক্লাসটা করো। এটা মানে এইরকম না? এর আগে কিছু হলে এটা স্পেস। আচ্ছা, সবাই সবার ফ্রেন্ডদের মেনশন করে দাও।
আচ্ছা, আচ্ছা শোনো, কোষ ও এর গঠন এই চ্যাপ্টারে আমরা মেনলি কি নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে কিন্তু আমি হচ্ছে এই চ্যাপ্টারে তোমাদের জন্য একটা ভিডিও আমি রেডি করে রাখছি, এখনো সেটা আপলোড করা হয় নাই। ওই ভিডিওতে কিন্তু আমি বলছি যে আমরা এই চ্যাপ্টারে কি টপিক পড়বো এবং কি টপিক আমরা এই চ্যাপ্টার থেকে বাদ দিব বা ইগনোর করব সিকিউ এর জন্য। কারণ হচ্ছে একটা চ্যাপ্টার কিন্তু তোমরা হচ্ছে 9 10-এ যেভাবে পড়ে আসছো, ইন্টারে কিন্তু ওইভাবে পড়লে হবে না। কারণ ইন্টারে হচ্ছে বইগুলো অনেক মোটা মোটা থাকে, চ্যাপ্টারগুলো অনেক বড় বড় থাকে, অনেক বেশি ইনফরমেশন দেওয়া থাকে। সব ইনফরমেশন কিন্তু তোমাদের জন্য জানা জরুরি না। তোমাদের জন্য যে ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট সেই ইনফরমেশনগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে, এবং যেগুলো ইম্পর্টেন্ট না ওগুলো ইগনোর করা শিখতে হবে। হ্যাঁ অবশ্যই ইগনোর করা কিন্তু শিখতে হয়, এটা একটা শিখার জিনিস। কারণ আমরা হচ্ছে যখন নতুন নতুন এইচএসসিতে উঠি না, যখন নতুন নতুন আমরা ইন্টারের পড়ালেখা শুরু করি, তখন কিন্তু আমরা হচ্ছে গিয়ে খুব আবেগে থাকি যে আমরা সব কিছু পড়ে ফেলবো, পড়ে ফাটায় দিব, সব বইয়ে যা আছে সব মুখস্থ করে ফেলবো, এরকম একটা টেন্ডেন্সি থাকে আমাদের, আমারও ছিল। তো ওইরকম টেন্ডেন্সি কিন্তু ওই টেন্ডেন্সি থেকে তুমি যত দ্রুত বের হয়ে আসবা তত ভালো হবে তোমার জন্য। কারণ এত বেশি বেশি পড়া, এত বেশি ইনফরমেশন, তুমি আসলে সবকিছু মনে রাখতে পারবে না, সবকিছু মাথায় রাখা পসিবল হবে না। এবং তোমাদের কিন্তু একটু স্টেজ ধাপে ধাপে আগাইতে হবে। প্রথমে হচ্ছে গিয়ে তোমরা সিকিউ এর জন্য পড়লা, ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেই টপিকগুলো হচ্ছে আমাদের থেকে জেনে নিয়ে ওই টপিকগুলোর ক্লাস করে ওই টপিকগুলো ভালো মতন বুঝে নিয়ে সেই টপিকগুলো ভালো মতন তোমরা আয়ত্ত করে নিলা। এরপর যখন হচ্ছে গিয়ে তোমাদের কাছে টাইম থাকবে তখন হচ্ছে লেস ইম্পর্টেন্ট জিনিসগুলো এমসিকিউ এর জন্য, জাস্ট যেটা বলতেছি আমি শুধুমাত্র এমসিকিউ এর জন্য লেস ইম্পর্টেন্ট টপিকগুলো তোমরা হালকা পাতলা পড়ে রাখবা। তো এইভাবেই কিন্তু আমাদের অ্যাপ্রোচটা শুরুর দিকে থাকবে। কারণ এখন তো আমরা একাডেমিক পড়বো, তাই না? শুরুর দিকেই যদি তোমরা ভয় পেয়ে যাও যে ব্যাপারগুলো এত কঠিন কেন হচ্ছে, তখন কিন্তু হচ্ছে তোমাদের মধ্যে একটা বিতৃষ্ণা, একটা ইন্টারেস্টের ঘাটতি, মোটিভেশনের ঘাটতি দেখা দিবে। অবশ্যই তোমাকে ইন্সপায়ার্ড থাকতে হবে, মোটিভেটেড থাকতে হবে। এই এইচএসসির জার্নিটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জার্নি। এইখানে একাডেমিক নলেজটা তুমি যত ভালো মতন গেইন করবা, যত ভালো তুমি কনসেপ্টটাকে ক্লিয়ার করবা, তোমার বেসিকটাকে যত ভালো মতন ক্লিয়ার করবা, তোমরা অ্যাডমিশনে তত বেশি আগায় থাকবা। তো এই ব্যাপারটা নিয়ে, এই ব্যাপারটা মাথায় রেখেই আমরা হচ্ছে এইচএসসির পুরো জার্নিতে আমাদের লেখাপড়াটাকে রেগুলার চালায় যাব। ওকে, আচ্ছা, তো কোষ ও এর গঠনের মধ্যে আমরা মেনলি কি পড়বো? দেখো এখানে বলাই হচ্ছে কোষের কথা, এখানে কোষের কথা বলা হচ্ছে। কোষ এবং কোষের মধ্যে যত জিনিসপাতি আছে, যত উপাদান আছে, সেই সব কিছুর গঠন পড়বো আমরা। সেগুলোর গঠন পড়বো, ওগুলোর গুরুত্ব পড়বো, সেগুলোর কাজ কি কি কাজ করে আমাদের বডিতে সেগুলো পড়বো। কিছু কিছু প্রক্রিয়া আছে বা প্রসেস আছে আমাদের বডিতে, সেই প্রসেসগুলো আমরা পড়ার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো কোষ জিনিসটা কি, কোষের সংজ্ঞাটা কি। কোষের সংজ্ঞা কিন্তু তোমরা 9 10-এ পড়ে আসছো, একটা ছোট্ট খাটো একটা সুন্দর একটা সংজ্ঞা ছিল। সে সংজ্ঞাটা হচ্ছে গিয়ে কোষ হচ্ছে জীবের গঠন ও কাজের একক। জীবের গঠন ও কাজের একক হচ্ছে কোষ। আচ্ছা, জীবের গঠন ও কাজের একক হচ্ছে কোষ। আচ্ছা, বুশরা বলছে জীবের গঠন ও কাজের একক হচ্ছে কোষ। আচ্ছা দেখো, জীবের গঠন ও কাজের একক মানে কি বোঝায়? জীবদেহ, আমাদের শরীরটা তৈরি হয়েছে কোষ দিয়ে, এটা তো সহজ কথা, বোঝায় যায়। আর কাজের একক মানে কোষ দিয়ে আমাদের বডিতে কি কি কাজ হয়। আমার বডির সব কাজই কিন্তু কোষ দিয়ে হয়। আমি যে হাত পা নাড়াচ্ছি, মুখ দিয়ে কথা বলতেছি, এগুলো তো আমি মাসেলের মুভমেন্টের মাধ্যমে করতে পারছি, তাই না? আমার মুখে পেশি আছে, আমার হাতে পেশি আছে। এই পেশিগুলো সংকোচন প্রসারণের কারণে আমার হাতের বিভিন্ন মুভমেন্ট হচ্ছে, আমার মুখের বিভিন্ন মুভমেন্ট হচ্ছে। এই মুভমেন্টগুলোর কারণে কিন্তু আমি হাত নাড়াতে পারছি, মুখ দিয়ে কথা বলতে পারছি। মুখে কথা বলতে পারা আরেকটা রিজন হচ্ছে আমাদের এখানে ভোকাল কর্ড আছে। এই ভোকাল কর্ডের মধ্যে আবার হচ্ছে পেশি আছে, লিগামেন্ট আছে। এই পেশি লিগামেন্টগুলোর মধ্যে কম্পন হয়। কম্পন হওয়ার ফলে যখন ফুসফুস থেকে বাতাসটা বের হয়ে আসে, ওই বাতাসটা কম্পিত হয়। কম্পিত হওয়ার পর কম্পিত বাতাসটা যখন মুখ দিয়ে বের হয়ে আসতে লাগে, তখন হচ্ছে আমরা আমাদের জিহ্বা দিয়ে, ঠোঁট দিয়ে সেই বাতাসটাকে বিভিন্নভাবে মুভমেন্ট করিয়ে তার হচ্ছে বিভিন্ন ধরনের শব্দ আমরা তৈরি করি। এইটাই কিন্তু শব্দ তৈরির প্রসেসটা। তাহলে এখানে দেখো, শব্দ তৈরির প্রসেসে আমাদের শরীরে কোন কোন অংশগ্রহণ করলো? ফুসফুস, এটা কোষ দিয়ে তৈরি। ভোকাল কর্ডের পেশি, লিগামেন্ট, এগুলো কোষ দিয়ে তৈরি। তারপর হচ্ছে আমাদের জিহ্বা, আমাদের ঠোঁট, এগুলো সব কি কোষ দিয়ে তৈরি। তাহলে কোষ দিয়ে আমাদের পুরো বডি তৈরি হয়, এবং এই কোষগুলো আমার বডিতে বিভিন্ন ধরনের কাজ করতে পারছে। তো এই জন্যই বলা হচ্ছে কোষ হলো জীবের গঠন ও
কাজের একক। আচ্ছা, এই জিনিসটা আমরা মোটামুটি জানি আমাদের হচ্ছে 9-10 এর বেসিক থেকে। আচ্ছা, এখন কোষ জিনিসটাকে, এই যে কোষ কোন একটা একককে, আমাদের জীবের, আমাদের শরীরের মধ্যে একটা একক আছে যাকে আমরা কোষ বলছি, এই কোষের আবিষ্কারটা কিভাবে হয়েছিল? এই কোষের আবিষ্কারক হচ্ছে গিয়ে রবার্ট হুক। রবার্ট হুক নামক একজন বিজ্ঞানী হচ্ছে কোষ আবিষ্কার করেছিলেন। আবিষ্কারক হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক। আচ্ছা, রবার্ট হুক কিভাবে কোষকে আবিষ্কার করেছেন একটু শুনে রাখো, তোমাদের বইতেও লেখা আছে। রবার্ট হুক সে হচ্ছে তার নিজস্ব একটা মাইক্রোস্কোপ ছিল, তার নিজস্ব একটা অনুবীক্ষণ যন্ত্র সে ইনভেন্ট করেছিল বা আবিষ্কার করেছিল। ওই অনুবীক্ষণ যন্ত্রটা তিনি হচ্ছে ব্যবহার করেছিলেন কোষ আবিষ্কারের ক্ষেত্রে। কিভাবে করছেন? আমরা তো হচ্ছে গিয়ে যে মদের বোতল আছে না, সেই মদের বোতলে কিন্তু আগেকার সময়, এখনো হয়তোবা প্রচলিত আছে আমি জানি না, কাঠের ছিপি লাগানো থাকে। ওই কাচের বোতলগুলোতে কাঠের ছিপি দিয়ে, বা মুখখাটা থাকে কাঠ দিয়ে তৈরি, ওই কাঠের ছিপি লাগানো থাকে। ওই ছিপিটাকে তিনি কি করছেন, একটা পাতলা করে একটা স্লাইস করছেন। এই যে কাঠের ছিপি, এই কাঠের ছিপি মাথাটা হালকা করে পাতলা করে হচ্ছে কি একটু কেটে নিছেন। কেটে নিয়ে ওই পাতলা স্লাইসটাকে তিনি হচ্ছে ওই তার অনুবীক্ষণ যন্ত্রের নিচে রেখে চোখ দিয়ে হচ্ছে অনুবীক্ষণ যন্ত্রতে তিনি দেখছেন যে ওই স্লাইসটা কিরকম দেখতে হয়। তারপর তিনি দেখলেন কি, যে তার ওই কাঠের ছিপিটার মধ্যে বিভিন্ন ধরনের খোপ খোপ দেখা যাচ্ছে। খোপগুলা কিরকম? খোপগুলা হচ্ছে এরকম, যে এরকম টাইপের খোপ, 6 কোণা, 5 কোণা, 4 কোণা। হ্যাঁ, খোপগুলা কিন্তু 4 কোণাও হইতে পারে, এরকমও হইতে পারে খোপগুলা। হ্যাঁ, এরকম খোপ, এই টাইপের খোপ। হ্যাঁ, এই টাইপের খোপ, এরকম বিভিন্ন টাইপের খোপ দেখতে পেয়েছেন। এবং এই খোপগুলো কিন্তু অনেকগুলো ছিল, ঠিক আছে, এরকম অনেকগুলো খোপ ছিল। তাহলে এই যে খোপগুলো তিনি দেখতে পাচ্ছেন, এই যে বাইরের হচ্ছে বাউন্ডারি আর ভিতরের জায়গাগুলো কিন্তু ফাঁকা। এই ভিতরের জায়গাগুলো ফাঁকা ছিল, আর বাইরে এরকম বাউন্ডারির মতন ছিল। হ্যাঁ, এরকম হচ্ছে আবরণের মতন ছিল। তো এখানে দেখো, এইগুলোর মধ্যে তখন হচ্ছে কি ফাঁকা জায়গা না, এই ফাঁকা জায়গা যুক্ত এই জিনিসগুলোকে তখন রবার্ট হুক নাম দিয়েছিলেন সেল। কি নাম দিয়েছেন? নাম দিয়েছেন হচ্ছে সেল। আচ্ছা, এই যে সেল নামকরণ করলেন, সেল নামকরণ তিনি কেন করলেন? তিনি দেখলেন কি, মোটামুটি সেল আমরা কোন জিনিসটাকে বলি, জেলখানার মধ্যে কয়েদিরা হচ্ছে যেই রুমগুলোর মধ্যে থাকে ওই রুমগুলোকে কিন্তু সেল বলা হয়। এবং ওই রুমগুলো পাশাপাশি থাকে না, অনেকগুলো রুম পাশাপাশি হচ্ছে সাজানো। তাহলে ওই রুমগুলোর মতন দেখতে হচ্ছে না, পাশাপাশি অনেকগুলো রুম এই টাইপের দেখা যাচ্ছে। আবার ওই বিভিন্ন পাদ্রী আছে না, খ্রিস্টান পাদ্রী, তারা হচ্ছে কি এরকম সেল টাইপের হচ্ছে জিনিসের মধ্যে, ঘরের মধ্যে তারা থাকতো। তো তাদের ক্ষেত্রেও ওই জিনিসটাকে, ওই কনসেপ্টটাকে তিনি মাথায় রেখে এরকম এই জিনিসগুলোকে সেল নামকরণ করেছেন। আবার এই গঠনটাকে আমরা আরেকটা জিনিসের সাথে, আরেকটা গঠনের সাথে তুলনা করতে পারি, সেটা হচ্ছে মৌমাছির মৌচাক। মৌমাছির যে চাক আছে, সেই চাকের মধ্যেও কিন্তু এরকম ফাঁকা 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 জায়গা থাকে, খোপ খোপ থাকে, বুঝছো? তো এরকম হচ্ছে গিয়ে এই জিনিসগুলোকে তিনি তখন সেল নামকরণ করলেন। কিন্তু আসলে এটা কিন্তু সেল ছিল না। তিনি যে এটাকে সেল নামকরণ করেছেন, এটা কিন্তু আসলে সেল না। কারণ এই কাঠের ছিপিটার ওই স্লাইসের মধ্যে সেল ছিল না, ছিল হচ্ছে তার কোষ প্রাচীর। এই যে জিনিসটাকে দেখতে পাচ্ছি না আমরা, এই যে বাউন্ডারিটা, এই বাউন্ডারিটা হচ্ছে গিয়ে কোষ প্রাচীর। এই বাউন্ডারিটা কি? এটা হচ্ছে কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীর তিনি পেয়েছেন। তিনি কি পেয়েছেন? তিনি কোষ প্রাচীর পেয়েছেন শুরুতে। তো এই কোষ প্রাচীরটা যে তিনি পাইলেন, এই কোষ প্রাচীরটা হচ্ছে গিয়ে, তাহলে তিনি হচ্ছে গিয়ে শুধু কোষ প্রাচীর দেখতে পাইছেন, কিন্তু সেলটাকে দেখতে পাননি। তাহলে তিনি হচ্ছে এটাকে যে সেল নামকরণ করছে, ব্যাপারটা কিন্তু ভুল, তাই না? আমরা তো সেল বলতে কোনটাকে বুঝি? একটা কোষ প্রাচীর থাকবে, তার ভিতরে কোষঝিল্লি থাকবে। আমরা যদি একটা সেল আঁকি, এখানে যদি একটা সেল আঁকি, হ্যাঁ, এটা একটা সেল সাপোজ, এই সেলটার ভিতরে, এটা বাইরে, এটা হচ্ছে কোষ প্রাচীর, এর ভিতরে এরকম কোষঝিল্লি থাকবে, কোষঝিল্লি, তার ভিতরে এরকম নিউক্লিয়াস থাকবে। হ্যাঁ, নিউক্লিয়াসের হচ্ছে গিয়ে ইয়াগুলো, নিউক্লিওপ্লাজম, তারপর হচ্ছে তন্তু, এইসব জিনিস থাকবে। তারপর এখানে বিভিন্ন অঙ্গাণু থাকবে, তারপর সাইটোপ্লাজম থাকবে। হ্যাঁ, অঙ্গাণুগুলোর মধ্যে কি কি আছে? মাইটোকন্ড্রিয়া আছে, তারপর হচ্ছে এন্ডোপ্লাজম, রেটিকুলাম, অনেক ধরনের হচ্ছে অঙ্গাণু রয়েছে। তাহলে এই পুরো গঠনটাকে আমরা একবারে কি বলতে পারছি? সেল বলতে পারছি। কিন্তু এটাকে কিন্তু আমরা সেল বলতে পারবো না, এটা হচ্ছে কোষ প্রাচীর। তাহলে রবার্ট হুক কি সেল আবিষ্কার করেছেন? না, তিনি কিন্তু কোষ প্রাচীর আবিষ্কার করেছেন। ঠিক আছে? তো এই সেলটা হচ্ছে কি এরকম, তিনি হচ্ছে কোষ প্রাচীর আবিষ্কার করেছেন।
করেছেন, তিনি সেল আবিষ্কার করেন নাই। আচ্ছা, তো সেল যেই সেল আবিষ্কার হয়েছে সেটার হচ্ছে গঠনটা এরকম ছিল, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের আমাদের যে সিকিউতে কিন্তু আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে যে পার্থক্যের ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু খুব বেশি আমাদের পরীক্ষায় আসে, ফ্রিকোয়েন্টলি আসে। এই আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে পার্থক্যগুলো কি কি? আমরা তো সেল পড়লাম, আমরা কোষ তো পড়লাম, কিন্তু এই কোষগুলো কিন্তু দুই রকমের হয়ে থাকে। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে আদি কোষ, একটা প্রকৃত কোষ। তাহলে এই আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে পার্থক্য আমাদেরকে জানতে হবে, যেগুলোর মধ্যে কি কি পার্থক্য রয়েছে, তাই না? আচ্ছা, তোমরা কি কি কোশ্চেন করছো একটু দেখি। এই সঞ্জিদা বলছে বিগ ফ্যান, আমিও তোমার বিগ ফ্যান। আচ্ছা, কঙ্কালটা হচ্ছে লিমনের অর্ধাঙ্গিনী। হ্যাঁ হ্যাঁ, এটার দিকে আমরা নজর দেই না, ঠিক আছে। কঙ্কালটা লিমনের অর্ধাঙ্গিনী, সেই জন্য এর দিকে কেউ নজর দিবা না, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, বুশরা ইসলাম রিয়া বলছে আমাদের দেহ যে কোষ দিয়ে তৈরি এটা জেনেছে কিভাবে? এই যে বললাম না, রবার্ট হুক আবিষ্কার করলেন। তিনি হচ্ছে ওই কি বলে রাবারের ছিপির একটা স্লাইস নিয়ে ওইটা হচ্ছে মাইক্রোস্কোপে দেখলেন, দেখার পর তার মনে হলো যে রবার্টের ছিপি এই এককগুলো দিয়ে তৈরি, সে এককগুলোর নাম তিনি দিলেন সেল। ওইভাবে তো সেলের আবিষ্কারটা হইলো। এরপর হচ্ছে একটা সজীব সেলকেও হচ্ছে গবেষণা করে একটা সজীব সেলকেও আবিষ্কার করা হয়েছে, যে সেলের মধ্যে সব সজীব কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে। ওই কোষীয় অঙ্গাণুযুক্ত সেলকে তখন পরে আবিষ্কার করা হয়েছে। তো শুরুতে হচ্ছে যে কোষ প্রাচীরটা আবিষ্কার করা হয়েছিল, ওইটাকে কিন্তু সেল নামকরণ করা হয়েছে। তো এইভাবেই সেলের আবিষ্কার। এখন কথা হচ্ছে আদি নিউক্লিয়াস আর প্রকৃত নিউক্লিয়াসের কথা বলতেছিলাম, এদের মধ্যে পার্থক্য কি? আদি নিউক্লিয়াস, আচ্ছা সরি, তোমাদের হচ্ছে আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। আদি কোষ আর হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষ আর হচ্ছে প্রকৃত কোষ। এখন খেয়াল করো, আমরা যদি আদি কোষ প্রকৃত কোষের মধ্যে পার্থক্য জানতে চাই, আমরা হচ্ছে এগুলোর আদি কোষ আর প্রকৃত কোষের আমরা চিত্র আঁকতে পারি। প্রকৃত কোষের চিত্রটা এরকম হবে। আচ্ছা, আমরা ফার্স্টে আদি কোষের চিত্রটা আঁকি, কি বলো? আদি কোষ, যেহেতু আদি কোষ আগে আসছে, তাহলে আদি কোষের চিত্রটাই আগে আঁকি। মনে করো এটা হচ্ছে আদি কোষ। জানো কারা আমাদের পৃথিবীতে, কাদেরকে আমরা আদি কোষ বলি? মানে কাদের শরীর আদি কোষ দিয়ে তৈরি? তারা হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াদের দেহ আদি কোষ দিয়ে তৈরি হয়, এবং ব্যাকটেরিয়া ছাড়া পৃথিবীতে আর কোনো জীব নাই যাদের দেহ আদি কোষ দিয়ে তৈরি হবে। তার মানে আদি কোষ হচ্ছে ব্যাকটেরিয়াদের বৈশিষ্ট্য। আদি কোষ থাকা বৈশিষ্ট্যটা কাদের? এটা হচ্ছে ব্যাকটেরিয়াদের বৈশিষ্ট্য। এবং আমরা জানি ব্যাকটেরিয়ারা বহুকোষী হয় না, ব্যাকটেরিয়ারা সবসময় কি হয়? তারা সবসময় হয় এককোষী। তার মানে আদি কোষী জীবরা কখনো কি হবে না? বহুকোষী হবে না, তারা সবসময় কি হবে? এককোষী হবে। তো এই যে দেখো, হ্যাঁ হ্যাঁ ভাই, এই যে দেখো, এই তার অর্ধাঙ্গিনী চলে আসছে, আমাদের এই মডেলের অর্ধাঙ্গিনী চলে আসছে। আসেন 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 আমাদের এই যে লিমনের অর্ধাঙ্গিনী, এটা হচ্ছে তোমাদের লিমন ভাইয়ের অর্ধাঙ্গিনী, ঠিক আছে। একজন মানুষের বায়োলজির নলেজ কতটা খারাপ হলে এরকম বলতে পারে? নিচে দেখতেছে যে মেল রিপ্রোডাক্টিভ অর্গান আছে, এই এটা হচ্ছে বাইসেক্সুয়াল, ঠিক আছে। মেল রিপ্রোডাক্টিভটা সরাই দিয়ে ফিমেল লাগা দেওয়া যাবে, সমস্যা নাই। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া। এখন একটা জিনিস তোমরা বলতে পারো যে ভাই ব্যাকটেরিয়ার বাইরে দিয়ে আমি হচ্ছে চুলের মতন এটা কি দিছি? এই চুলের মতন জিনিসটা হচ্ছে গিয়ে ফ্লাজেলা বলে, এটাকে ফ্লাজেলা। ব্যাকটেরিয়াদের কিন্তু ফ্লাজেলা টাইপের স্ট্রাকচার থাকে। এগুলা দিয়ে সে কি কাজ করে? এই ফ্লাজেলা দিয়ে সে মেইনলি হচ্ছে গিয়ে সাঁতার কাটে, চলাচল করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। সবার থাকে না, তবে কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে, আমি এমনি আঁকলাম, দেখতে সুন্দর লাগে এই জন্যে। আচ্ছা, তো এখানে এই ব্যাকটেরিয়ার মধ্যে বলো তো কি থাকবে? মানে নিউক্লিয়াস থাকবে, আদি কোষ যারা হচ্ছে আদি কোষ দিয়ে তৈরি, অর্থাৎ যারা ব্যাকটেরিয়া, তারা তো আদি কোষী। তাদের কোষের মধ্যে কি কি জিনিস থাকবে আর কি কি জিনিস থাকবে না, এই জিনিসগুলো হচ্ছে কি আমাদেরকে জানতে হবে। আদি কোষীদের ক্ষেত্রে তাদের কোষের মধ্যে নিউক্লিয়াস কিন্তু থাকে না, প্রকৃত নিউক্লিয়াসটা থাকে না। তাদের নিউক্লিয়াসের মধ্যে মানে তাদের কি থাকে তাহলে? তাদের থাকে আদি নিউক্লিয়াস। এখন আদি নিউক্লিয়াস কোনটাকে বলে? একটা বৃত্তাকার ডিএনএ থাকে তাদের কি থাকে? একটা বৃত্তাকার ডিএনএ, এরকম একটা ডিএনএ থাকলো।
এরকম গোল একটা ডিএনএ। এখন দেখতে যে এরকমই হবে ব্যাপারটা কিন্তু এরকম না। আসলে আমরা যদি একদম মাইক্রোস্কোপ দিয়ে আরো বিস্তারিত একদম জুম করে দেখতে চাই, তাহলে দেখবা যে এর মধ্যে হচ্ছে ডিএনএ আছে, ডিএনএ গুলো হচ্ছে বিভিন্ন প্রোটিন দিয়ে প্যাচ খেয়ে খেয়ে আছে, কিন্তু এরকম গোল একটা স্ট্রাকচার তৈরি করছে। এবং এখানে কিন্তু একটাই ডিএনএ, আদিকোষীদের ডিএনএ কয়টা? একটাই থাকবে। এই মূল ডিএনএটা যেটাকে আমরা আদি নিউক্লিয়াস বলতেছি, এই আদি নিউক্লিয়াসের মধ্যে একটাই ডিএনএ থাকবে, এবং সেই ডিএনএটা কি হবে? বৃত্তাকার হবে। দেখো, গোল বৃত্তাকার এবং একটা, ঠিক আছে? এবং এই অংশটাকে বলা হয়, আমরা তো জানি প্রকৃত কোষীদের ক্ষেত্রে, আমরা যদি প্রকৃত কোষীদের কথা বলি, তাদের নিউক্লিয়াসটা কিন্তু প্রকৃত হয়। তো একটা প্রকৃত নিউক্লিয়াস দেখতে কিরকম হয়? একটা প্রকৃত নিউক্লিয়াস দেখতে হয় এরকম। একটা প্রকৃত নিউক্লিয়াস এরকম হয় দেখতে। এই নিউক্লিয়াসের বাইরে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন থাকে। এই নিউক্লিয়ার মেমব্রেনটা এরকম ডাবল লেয়ার থাকে, দুইটা স্তর থাকে নিউক্লিয়ার মেমব্রেনের। হ্যাঁ, ডাবল স্তরে নিউক্লিয়ার মেমব্রেনটা থাকে, এবং নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে অনেক পানি থাকে। পানি তো না, আসলে তরল পদার্থ বলে এটাকে। এই তরল পদার্থটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম বলে এটাকে। নিউক্লিওপ্লাজম কেন বলে? দেখো, আমি তোমাদের এখন একটু বিস্তারিত ব্যাপারগুলো বোঝাবো। নিউক্লিয়ার মেমব্রেন ব্যাপারটা কিন্তু বলতেছি, নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন মানে কি? বাইরে নিউক্লিয়ার, বাইরে যে পর্দাটা থাকে, এই পর্দাটাকেই বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। এই মেমব্রেনের ভিতরে, এই মেমব্রেনটা হচ্ছে একটা ওয়াটার বেলুনের মতন। কিসের মতন? ওয়াটার বেলুন। এই ওয়াটার বেলুনটা কি দিয়ে তাহলে পূর্ণ থাকে? ওয়াটার দিয়ে না, আসলে ওয়াটার না, ওয়াটার হচ্ছে ম্যাক্সিমামই ওয়াটার থাকে। এই ওয়াটারের মধ্যে বিভিন্ন হচ্ছে কি ইলেকট্রোলাইট থাকবে, বিভিন্ন উপাদান এর সাথে মিশ্রিত অবস্থায় থাকবে। তো এটা একটা দ্রবণ টাইপের, যেটাকে বলা হচ্ছে ফ্লুইড বা তরল পদার্থ। তো এই তরল পদার্থটা এর ভিতরে ভর্তি করা। তাহলে এটা হচ্ছে কি ওয়াটার ব্যাগ না বলে আমরা বলতে, ওয়াটার বেলুন না বলে আমরা বলতে পারবো এটাকে ফ্লুইড বেলুন, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ফ্লুইড বেলুন সাপোজ। তো এই ফ্লুইড বেলুনের মধ্যে বিভিন্ন হচ্ছে, এই ফ্লুইড বেলুনের মধ্যে বিভিন্ন তন্তু থাকবে। এই যে এরকম বিভিন্ন তন্তু থাকবে। এই তন্তুগুলোর নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু। ওকে, এই তন্তুগুলোর কি নাম? এই তন্তুগুলোর নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু কেন নাম দেওয়া হয়েছে? এই তন্তুগুলো, এগুলো হচ্ছে গিয়ে রং দেখাইতে পারে। আমরা যখন মাইক্রোস্কোপে একটা নিউক্লিয়াসকে দেখতে চাই, সেখানে কিছু রং ঢেলে দেওয়া হয়। রং না ঢেলে দিলে সেটাকে আমরা দেখতে পাই না। রং ঢেলে দেওয়ার পর কি হয়? ক্রোমাটিন তন্তুগুলো এরা হচ্ছে রংটা চুষে নেয়। রংটা চুষে নিলে তাহলে ওই রংটা সে দেখাবে। ওই রংটা যখন সে দেখায়, তখন আমরা তাকে রঙিন দেখি এবং তাকে আমরা দেখতে পাই। কেউ যদি রংহীন হয়, কারো যদি গায়ে কোনো রং না থাকে, তাকে কি আমরা দেখতে পাবো? তাকে তো আমরা দেখতে পাবো না। আচ্ছা, এই ক্রোমাটিন তন্তুটা এই জন্য ক্রোমাটিন নামটা আসছে ক্রোম থেকে। ক্রোমাটিন, ক্রোমো থেকে হচ্ছে ক্রোমাটিন নামটা আসছে, CHROM, ক্রোম। এই ক্রোমাটিন, এই ক্রোমাটিনের এই ক্রোম মানে হচ্ছে গিয়ে কালার। কি এটার মানে? কি কালার। আর এই টিন মানে হচ্ছে গিয়ে তন্তু, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ক্রোমাটিন মানে হচ্ছে গিয়ে একটা তন্তু যেগুলো হচ্ছে কালারফুল। সেম, এই তো এইটুকুই কথা। তো এখন দেখো, এই ক্রোমাটিন তন্তুটা এ হচ্ছে নিউক্লিওলাস দিয়ে আবদ্ধ থাকবে। মানে এখানে একটা ছোট্ট বলের মতন, এই যে গাঢ় একটা বলের মতন স্ট্রাকচার থাকবে। এটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। এটার নাম কি? এটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম, ঠিক আছে? এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজমটা কি দিয়ে তৈরি হয়েছে? দেখো, তোমরা যেহেতু এখন ইন্টারে আসছো, তো ব্যাপারগুলো নিয়ে তোমাদের সাথে খোলামেলা আলোচনা করাই যায়। দেখো, একটা ক্রোমাটিন তন্তু সে কিন্তু ডিএনএ দিয়ে তৈরি হয়, ঠিক আছে? এটা তোমরা জেনে রাখো, ক্রোমাটিন তন্তু ডিএনএ দিয়ে তৈরি হয়। সেখানে শুধু ডিএনএ না, সাথে থাকে আবার প্রোটিন। প্রোটিনটার নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। একটা কথা মনে রাখবা, আদিকোষ আর প্রকৃত কোষের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, আদিকোষের প্রকৃত কোষের ক্রোমাটিন তন্তুতে থাকবে হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন এবং ডিএনএ একটার সাথে যুক্ত হয়ে ক্রোমাটিন তন্তু তৈরি করবে। আর আদিকোষের ক্ষেত্রে এই যে বৃত্তাকার ডিএনএটা, এই ডিএনএতে থাকবে নন হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন কিন্তু এখানে থাকবে না। এটা আরেকটা পার্থক্য, এই পার্থক্যটাও মনে রাখবা। তো এখানে হিস্টোন প্রোটিন আছে, হিস্টোন প্রোটিন যুক্ত ডিএনএ, সেটা হচ্ছে ক্রোমাটিন তন্তু তৈরি করলো। আবার সাথে আছে নিউক্লিওলাস। এই নিউক্লিওলাসটা সে কিভাবে তৈরি হয়েছে? এ তৈরি হয়েছে হচ্ছে, তোমরা যখন একদম এই চ্যাপ্টারের মাঝখানের দিকে যখন যাবা, তখন দেখবা যে ক্রোমোজোমের গঠন একটা টপিক আছে। ওই ক্রোমোজোমের গঠন টপিকটাতে তোমরা দেখবা ক্রোমোজোমের শেষ মাথায় একটা ছোট্ট বলের মতন কিছু একটা লাগানো, ওইটাকে বলা হয় স্যাটেলাইট। ওই জিনিসটাকে বলা হয় স্যাটেলাইট। এবং যে ক্রোমোজোমগুলো ওই স্যাটেলাইট থাকে, তাদেরকে বলা হয় স্যাট ক্রোমোজোম। তো এই জিনিসগুলো তোমরা ক্রোমোজোম পড়ার সময় সুন্দর মতন তোমাদেরকে বুঝায় দিব। তো এই জিনিসটা কেন বলতেছি? কারণ হচ্ছে ওই যেই অংশটা, ওই স্যাটেলাইট অংশটাকে, সবগুলো ক্রোমোজোমের স্যাটেলাইট অংশ একটার সাথে যুক্ত হয়ে একটা নিউক্লিওলাস তৈরি হয়।
ক্রোমোজোম গুলো যখন কয়েল অবস্থায় থাকে না, যখন ক্রোমাটিন তন্তু অবস্থায় থাকে, আমরা তো জানি ক্রোমাটিন তন্তু পেঁচায় পেঁচায় ক্রোমোজোম তৈরি করে, তাই না? ক্রোমাটিন তন্তু সেটা কি করবে, পেঁচায় পেঁচায় ক্রোমোজোম তৈরি করবে। তাহলে এই ক্রোমাটিন তন্তুটা সেটার হচ্ছে গিয়ে সুতাগুলো, ক্রোমাটিন তন্তু তো অনেকগুলো থাকবে, দেখো আমরা তো জানি 23 জোড়া ক্রোমোজোম, তাই না? তো 23 জোড়া ক্রোমোজোম তাহলে কি 23 জোড়া ক্রোমাটিন তন্তু দিয়ে তৈরি না? তো ওরকম 46টা ক্রোমাটিন তন্তুর যে প্রান্তগুলো একটা একটার সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে একসাথে হয়ে একটা দলা তৈরি করবে, দলাটাকে নাম হচ্ছে কি নিউক্লিওলাস। এবং তাহলে এই নিউক্লিওলাসের মধ্যে ক্রোমাটিন তন্তুর অংশ রয়েছে, তাহলে ক্রোমাটিন তন্তুর মধ্যে থাকে কি, ক্রোমাটিন তন্তুর মধ্যে ডিএনএ থাকে, ক্রোমাটিন তন্তুর মধ্যে প্রোটিন থাকে। তাহলে তাহলে আমাদের এই নিউক্লিওলাস ডিএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি, অবভিয়াসলি হ্যাঁ এটাই হয়। এবং নিউক্লিওলাস হচ্ছে ডিএনএ আর প্রোটিন দিয়ে তৈরি হয়। এবং এই নিউক্লিওলাসের অনেক স্পেশাল একটা কাজ হচ্ছে কি, এই নিউক্লিওলাস, দেখো একটা জিনিস কিন্তু তোমরা জানো, ডিএনএ থেকে আরএনএ তৈরি হতে পারে, এটা কিন্তু তোমাদেরকে আমি পড়াইছি, হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসে আমি তোমাদেরকে এই ব্যাপারগুলো পড়াইছি। যারা হচ্ছে আজকে প্রথম আমার ক্লাস করতেছো তারা হয়তো জানো না, কিন্তু আমরা যখন ব্যাপারগুলো হচ্ছে একদম নিউক্লিয়াস নিয়ে যখন আমরা বিস্তারিত আলোচনা করব, নিউক্লিয়াস তো আলাদা একটা টপিকই আছে, ওই টপিকে যখন আমরা বিস্তারিত আলোচনা করব তখন কিন্তু ব্যাপারটা তোমাদেরকে সুন্দর করে বুঝায় দিব যে একটা নিউক্লিওলাসের মধ্যে কিভাবে আরএনএ তৈরি হয় বা ডিএনএ থেকে কিভাবে আরএনএ তৈরি হয়। এবং এটা কিন্তু প্রসেসই আছে আমাদের বইতে, এইচএসসির জীববিজ্ঞান প্রথম পত্র বইতে চ্যাপ্টার 1-এ অর্থাৎ কোষ এর গঠনে লাস্টের দিকে দেখবা ডিএনএ আরএনএ এর পর বিভিন্ন প্রসেস দেওয়া আছে, যেমন রেপ্লিকেশন অর্থাৎ অনুলিপন বা প্রতিলিপন, এটা কিন্তু তোমরা পড়ে আসছো 9-10-এও, কিন্তু এখন এই জিনিসটা তোমরা অনেক বিস্তারিত পড়তে হবে তোমাদেরকে। তারপর এরপর আসছে হচ্ছে ট্রান্সক্রিপশন জিনিসটা কি, একটা ডিএনএ এর মধ্যে যে ইনফরমেশন গুলো আছে ওই ইনফরমেশন গুলো আরএনএ এর মাধ্যমে কপি হয়, ওই ডিএনএ থেকে আরএনএ তৈরি করাকে বলা হয় ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে প্রোটিন তৈরি করাকে বলা হয় ট্রান্সলেশন। ঠিক আছে, ট্রান্সলেশন। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, ডিএনএ থেকে আরএনএ তৈরি হইল, এটাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। আর আরএনএ থেকে যদি প্রোটিন তৈরি হয়, এই প্রোটিন তৈরি হওয়াকে বলা হবে ট্রান্সলেশন। তো এই জিনিসগুলো কিন্তু তোমরা পুরো প্রক্রিয়াটাই তোমরা হচ্ছে কি এই চ্যাপ্টারে পাবা, সামনে পাবা, হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে তখন আমরা বিস্তারিত পড়বো। তো এখানে আমি জিনিসটা কেন বলতেছি, এই ডিএনএ থেকে, এই ক্রোমাটিন তন্তুর মধ্যে ডিএনএ আছে, এই ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এই আরএনএ গুলো প্রোটিন তৈরি করতে পারে। কিভাবে পারে, এই আরএনএ গুলো হচ্ছে গিয়ে রাইবোজোম দিয়ে প্রোটিন তৈরি করে। দেখো এই হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে তোমার নিউক্লিয়ার মেমব্রেন, এই নিউক্লিয়ার মেমব্রেনের সাথে আমরা জানি এখানে হচ্ছে গিয়ে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লাগানো থাকে। এখানে কি লাগানো থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা এইভাবে থাকে, হ্যাঁ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা এরা হচ্ছে বিভিন্ন নালীর মতন থাকে, অনেকগুলো নালী একসাথে একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করে। আমি এখানে সাপোজ 2টা নালী আঁকছি, ঠিক আছে, 2টা নালী দিয়ে আমি বুঝাই, বেশি আঁকলাম না। 2টা নালীর হচ্ছে দেখো এটা একটা নালী, এটা আরেকটা নালী, তাহলে 2টা নালী হইলো। এবং এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু এই নিউক্লিয়াসের সাথে লাগানো অবস্থায় আছে। এবং মজার কথা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু এই সাইডে সে হচ্ছে ইয়ার সাথেও লাগানো থাকে, কোষঝিল্লির সাথেও লাগানো থাকে। ঠিক আছে, এইভাবে কোষঝিল্লির সাথেও লাগানো থাকে। কেন জানো, কোষঝিল্লি মেইনলি আমাদের বডির হচ্ছে গিয়ে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে ওয়ালটা, দেয়ালটা, হ্যাঁ এই দেয়ালটা কিন্তু কোষঝিল্লি যেই জিনিস দিয়ে তৈরি হয়েছে সেই জিনিস দিয়ে এই দেয়ালটা তৈরি হয়। অর্থাৎ কোষঝিল্লির অংশটাই ভিতরের দিকে ঢুকে এইভাবে নালীর মতন তৈরি করে করে এরকম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করছে। তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আবার হচ্ছে এরকম তোমার এই নিউক্লিয়াসের যে মেমব্রেনটা তৈরি হয়েছে। তার মানে কি, কোষঝিল্লি থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামও তৈরি হইলো, কোষঝিল্লি থেকে নিউক্লিয়াসের বাইরের মেমব্রেনটাও তৈরি হইলো। ওকে, এই জিনিসটা মনে রাখবা, এই জিনিসটা কিন্তু অনেকে জানে না। হ্যাঁ আচ্ছা, তাহলে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যেই দেয়ালটা আছে, এই দেওয়ালে হচ্ছে অনেক রাইবোজোম এরকম লাগানো থাকে। আমরা বলছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে 2 রকমের হয়, 2 রকমের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে স্মুথ। রাফটাকে বলা হয় বাংলায় মসৃণ আর স্মুথটাকে বাংলায় বলা হয় অমসৃণ। তাহলে মসৃণ অমসৃণ ব্যাপারটা কিভাবে আসছে, কেন এই নামটা দেওয়া হয়েছে? মসৃণকে বলা হয়, মসৃণ নাম দেওয়া হয়েছে কারণ হচ্ছে গিয়ে মসৃণ যারা থাকে তাদের হচ্ছে গায়ে রাইবোজোম লাগানো থাকে না। এই যে নীল নীল কালি দিয়ে আমি রাইবোজোম বুঝাইছি, এই রাইবোজোমটা কিন্তু লাগানো থাকে না। আর আমরা হচ্ছে যে এই জিনিসটা বলতেছি যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লাগানো থাকে। এই রাইবোজোম লাগানো থাকে জন্য চিন্তা করো, আমার হাতে হচ্ছে কি অনেক আমি চাউলের দানা নিলাম,
চাউলের দানা নিলে আমি যদি উপরে হচ্ছে গিয়ে ঘষি তাহলে আমার কাছে খসখস লাগবে, আর চাউলের দানা যদি না নিয়ে যদি হাতটা উপর দিয়ে ঘষি তাহলে আমার হচ্ছে হাতটাকে কি লাগবে, মসৃণ লাগবে। তো এরকম দানা যদি থাকে, দানাদার টাইপের কোনো জিনিস যদি আমাদের হাতে লাগানো থাকে, ওইটা কিন্তু অমসৃণই মনে হবে আমাদের কাছে। তো এরকম এন্ডোপ্লাজম রেটিকুলামের গায়ে যে রাইবোজোম লাগানো আছে এগুলো হচ্ছে দানাদার, তো এগুলো হচ্ছে আমাদের কাছে অমসৃণই লাগবে, ঠিক আছে। আচ্ছা, এই জন্য অমসৃণ নাম দেওয়া হয়েছে। এখন এর গায়ে যে রাইবোজোম গুলো লাগানো আছে, রাইবোজোমের কাজ কি? আমরা বললাম না আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার কাজই করে হচ্ছে রাইবোজোম। দেখো ডিএনএ এর কোনো একটা অংশ থেকে এখানে হচ্ছে আরএনএ তৈরি হইলো সাপোজ, হ্যাঁ মনে করো এটা একটা আরএনএ, এই আরএনএটা তৈরি হইলো। আচ্ছা, আরএনএটা আমি অন্য কালার দিয়ে দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে আরএনএ, হ্যাঁ এটা হচ্ছে আরএনএ। এই আরএনএটা এখন হচ্ছে কি এখান থেকে এখানে আসবে। হ্যাঁ, আরএনএ কিন্তু এত বড় হয় না ভাইয়া, আরএনএ এত বড় হয় না, কিন্তু আমি তোমরা যেন দেখতে পাও। আমি যদি একদম ছোট যদি আমি এঁকে ফেলি তাহলে তোমরা দেখতেই পাবো না, তাই না? এই জন্য আমি আরএনএটাকে এত বড় আঁকছি। এখন এই আরএনএটা এখান থেকে এই যে রাইবোজোম গুলো আছে না, রাইবোজোম গুলোর ভিতর ঢুকে যাবে, রাইবোজোম গুলোর ভিতরে ঢুকবে। এখন ভিতরে কেমনে ঢুকবে? তোমরা দেখতেছো যে ভাই এত ছোট 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 রাইবোজোম, এগুলোর ভিতরে কেমনে ঢুকবে সে? এখন রাইবোজোমটাকে যদি আমি এখানে বড় করে আঁকি তাহলে তোমরা বুঝতে পারবা যে রাইবোজোমটাতে সে কিভাবে ঢুকবে। এখানে যদি আমি একটা রাইবোজোম আঁকি, রাইবোজোম দেখতে এরকম হয়, এই হচ্ছে একটা মোটামুটি একটা রাইবোজোম। হ্যাঁ, এই রাইবোজোম দেখতে অনেকটা এরকমই হয়। তাহলে এই রাইবোজোমের মধ্যে আরএনএটা ঢুকবে, কিভাবে ঢুকবে? আচ্ছা, এই রাইবোজোম কিন্তু এইখানে লাগানো ছিল, আমি তোমাদেরকে হচ্ছে দেখানোর জন্য, যাতে তোমরা দেখতে পারো সুবিধা হয় তোমাদের, এই জন্য আমি এখানে একে তোমাদেরকে বুঝাবো এখন। তাহলে দেখো এই আরএনএটা এখান থেকে এখানে ঢুকবে, এর ভিতরে ঢুকবে, এই রাইবোজোমের ভিতরে ঢুকবে। ঢুকার পর কি হবে? এই রাইবোজোমের ভিতরে আরএনএর সুতাটা এইভাবে ঢুকে পড়বে, এই যে ঢুকে গেল। হ্যাঁ, এখন আরএনএর সুতাটা কি করবে? এই রাইবোজোমটা, এটা কিন্তু রাইবোজোম, এবং এই রাইবোজোম কিন্তু হচ্ছে কি একটা প্রোটিন ফ্যাক্টরি হিসেবে কাজ করে। রাইবোজোম কি হিসেবে কাজ করে? প্রোটিন ফ্যাক্টরি হিসেবে কাজ করে। তাহলে এটা হচ্ছে রাইবোজোম। আচ্ছা, এই প্রোটিন ফ্যাক্টরি হিসেবে কেন কাজ করে? কারণ হচ্ছে সে প্রোটিন তৈরি করে। তাহলে যে প্রোটিন তৈরি করে তাকে প্রোটিনের ফ্যাক্টরি বলবো না? যে ফ্যাক্টরি হচ্ছে বিস্কিট তৈরি করে তাকে বিস্কিট ফ্যাক্টরি আমরা বলি না? ওরকম। তাহলে প্রোটিন তৈরি করে সেই জন্য তাকে প্রোটিন ফ্যাক্টরি বলছি আমরা। এবং রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরি করার একটা মেশিন টাইপের। হ্যাঁ, এটা হচ্ছে একটা মেশিন। এই মেশিনের ভিতরে আমি আরএনএ ঢুকাই দিলাম, ঢুকাই দেওয়ার পর এখন এখান থেকে হচ্ছে গিয়ে তোমার তৈরি হবে, প্রোটিন তৈরি হবে। প্রোডাক্ট হচ্ছে আমাদের প্রোটিন। তাহলে এখান থেকে আমাদের কি তৈরি হবে? এখান থেকে আমাদের তৈরি হবে হচ্ছে প্রোটিন। এখন প্রোটিনটা দেখতে কিরকম হবে? প্রোটিনটা হবে দেখতে মনে করো এরকম। আমি জাস্ট তোমাদের ভিজুয়াল একটা তোমাদের হচ্ছে একটা দেখতে যেতে পারো, হ্যাঁ, একটা ভিজুয়াল এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য তোমাদেরকে আমি জাস্ট একে দেখাচ্ছি। আসলে কিন্তু প্রোটিন এরকম হয় না। হ্যাঁ, প্রোটিন হচ্ছে আমি এভাবে একে দেখাইলাম, এটা মনে করো একটা প্রোটিন। আসলে কিন্তু প্রোটিন এরকম হয় না। হ্যাঁ, প্রোটিন হচ্ছে কি আরো কমপ্লেক্স হয় তার স্ট্রাকচারটা। হ্যাঁ, আমরা কিন্তু হচ্ছে এই বইয়ের কি বলে বায়োলজি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 যেটা হচ্ছে কোষ রসায়ন চ্যাপ্টার, এই চ্যাপ্টারে কিন্তু আমরা প্রোটিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তখন আমরা তোমাদেরকে প্রোটিন একে একে দেখাবো যে প্রোটিনগুলো কিভাবে একটা প্রোটিনের যে এককগুলো আছে একটার সাথে যুক্ত হয়ে কিভাবে একটা প্রোটিন তৈরি হয়, ব্যাপারগুলো সব দেখানো হবে তোমাদেরকে। এখানে আমি জাস্ট তোমাদেরকে ছোট্ট ছোট্ট করে ধারণা দিচ্ছি, যে ধারণাগুলো না থাকলে তোমরা কিন্তু ব্যাপারগুলো বুঝতে পারবে না। এই কারণে হালকা হালকা করে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি আমি। তো তোমাদের ব্যাপারগুলো যদি কঠিন মনে হয়ে থাকে, তোমরা হচ্ছে ভয় পাওয়ার কিছু নাই, ব্যাপারগুলো কিন্তু একদম সহজ। যখন হচ্ছে গিয়ে এই প্রতিটা টপিক নিয়ে এই যে কথাগুলো বলতেছি, সবগুলো কথার মধ্যে কিন্তু একটা টপিক আছে। এই প্রতিটা টপিক নিয়ে যখন আমরা বিস্তারিত আলাদা আলাদা ক্লাসে আলোচনা করব, তখন দেখবো যে সবগুলো টপিক ইজি হয়ে গেছে, সহজ হয়ে গেছে, তখন ওগুলো পড়তে অনেক তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, এখন এই জিনিসটা হচ্ছে কি একটা প্রোটিন। দেখো এই যে এটা যে প্রোটিন, এই প্রোটিনটা এখন কি করবে আমাদের শরীরে? এই প্রোটিনের কাজ কি? এবং আমি কিন্তু তোমাদেরকে বলেছি, সম্ভবত যারা হচ্ছে ক্লাস করেছো তারা জানো, যারা আমার ক্লাস একটা বা দুইটা ক্লাস হলেও করেছো। এবং আমার হচ্ছে একটা সিরিজ আছে হোয়াই বায়ো ইজ লজিক, এটা তোমরা ইউটিউবেও পাবা। আমরা হচ্ছে ফেসবুকে আমাদের যে গ্রুপ আছে স্টুডেন্টস বির, এই গ্রুপেও কিন্তু আমি শেয়ার করেছি। এখন পর্যন্ত 2টা ভিডিও তোমাদেরকে আমি আপলোড করেছি তোমাদের জন্য। আরও সামনে ভিডিও আসবে প্রতিদিনই ইনশাল্লাহ তোমাদের জন্য। এই সিরিজ থেকে বিভিন্ন ভিডিও আমি তোমাদেরকে দিব। তো এখানে কথা হচ্ছে এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু তোমরা অনেক হচ্ছে কি লজিক পাবা।
যে বায়োলজির এই জিনিসটা এরকম কেন, এবং এই জিনিসগুলো দেখা যাবে কি তোমরা হচ্ছে 9-10 ব্যাপারগুলো মুখস্থ করে আসছো। এখন একটা কথা তোমাদেরকে বলে রাখি, 9-10 তোমরা যেই জিনিসগুলো পড়ে আসছো ইন্টারে কিন্তু ওই একই টপিকে কোনো চেঞ্জ নাই। 9-10 যেই টপিক পড়ে আসছো ইন্টারে সেম টপিকগুলোই আছে, কিন্তু ওই টপিকগুলো তোমরা আরো বিস্তারিত ইন্টারে পাবা, ইন্টারে তোমাদেরকে আরো বিস্তারিতভাবে পড়ানো হবে, এটাই হচ্ছে পার্থক্য। তো তোমরা 9-10 সাথে অনেক বেশি রিলেট করতে পারবা, অনেক বেশি সম্পর্ক তৈরি করতে পারবা। তো এই জন্য আমি তোমাদেরকে বলতেছিলাম যে এই যে কথাগুলো বলতেছি এটা হয়তোবা তোমরা 9-10 আদিকোষ প্রকৃত কোষের মধ্যে পার্থক্য তোমরা 9-10 পড়েছো, কিন্তু এরকম ভাবে হয়তোবা তোমরা পড়ো নাই, তোমরা হয়তোবা মুখস্থ করেছো না বুঝে, কিন্তু ব্যাপারগুলো যে এরকম ভাবে বোঝানো যায় এই ব্যাপারগুলো হয়তোবা তোমরা জানো না। তো এই জন্য তোমাদেরকে হচ্ছে কি বোঝাচ্ছি আমি যে ব্যাপারগুলো কি সুন্দর করে লজিক দিয়ে বোঝানো যায়, এবং হোয়াই বায়োস লজিকের মধ্যে কিন্তু সেই লজিকগুলোই তোমাদের সামনে আমি তুলে ধরেছি, ঠিক আছে? ওই লজিকগুলো দেখলে তোমরা দেখবা যে হচ্ছে কি তোমাদের কাছে ব্যাপারগুলো অনেক সহজ হয়ে যাচ্ছে, তোমাদের কারণ তখন আর মুখস্থ করতে হবে না। দেখো ভাইয়া, বায়োলজি কিন্তু মুখস্থ করার জিনিস না। বায়োলজি তোমরা হচ্ছে মুখস্থ না করে ব্যাপারগুলো যদি বুঝে পড়ো, তখন হচ্ছে কি একটা জিনিস মনে রাখবা, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোর থেকে অনেক বেশি বোঝার জিনিস তোমরা বায়োলজিতে পাবা। কিন্তু বায়োলজিতে আমরা হচ্ছে না বুঝে মুখস্থ করার চেষ্টা করতে গিয়েই কিন্তু ধরাটা খাই। আমরা তখন মনে করি যে ব্যাপারটা হয়তোবা শুধুই মুখস্থের, এবং মুখস্থটা হচ্ছে না, মুখস্থ আমি ধরে রাখতে পারতেছি না, মাথায় থাকতেছে না। বায়োলজি খুবই বিরক্তিকর একটা সাবজেক্ট, তোমাদের জন্য একটা বিরক্তিকর সাবজেক্ট হয়ে যায়, কিন্তু আসলে বায়োলজি ভাইয়া বিরক্তিকর কোনো সাবজেক্ট না, এটা অনেক ইন্টারেস্টিং, অনেক মজার একটা সাবজেক্ট। আমি নিজে বলতেছি, আমি নিজে বায়োলজি পড়াই, আমি জানি ব্যাপারটা কত ইন্টারেস্টিং, কত মজার হতে পারে যদি তোমরা বুঝে পড়তে পারো, যদি তোমরা এর ভিতরে লজিকগুলো বের করে এনে লজিকগুলো বুঝে তোমরা হচ্ছে ব্যাপারটা পড়তে পারো। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এই প্রোটিনের কাজ কি? এই প্রোটিনের কাজ হচ্ছে আমার শরীরে যত বৈশিষ্ট্য আছে, আমার শরীরের সব বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করাই হচ্ছে গিয়ে এই প্রোটিনের কাজ। আমার বডিতে কি কি বৈশিষ্ট্য আছে, আমার উচ্চতা, আমার দৈর্ঘ্য প্রস্থ, আমার চেহারার গড়ন, আমার গায়ের রং, আমার চুলের রং, আমার চোখের রং, আমার কথা বলার ক্ষমতা, আমার হজম করার ক্ষমতা, আমার শরীরের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এরা যে কাজগুলো করে, প্রতিটা কাজ সবকিছুই মধ্যে কিন্তু প্রোটিন দরকার পড়ে। প্রোটিন ছাড়া কোনো কাজই আমার বডি করতে পারবে না। প্রোটিন ছাড়া জীব অসম্ভব। প্রোটিন ছাড়া যেহেতু জীব অসম্ভব, তার মানে হচ্ছে প্রোটিন মানেই হচ্ছে জীবন। পৃথিবীর যত প্রাণী আছে, যত জীব আছে, সবাই হচ্ছে প্রোটিন তৈরি করে। প্রোটিন তৈরি করার মাধ্যমে তারা বিভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে, তারা বিভিন্ন কাজ করতে পারে, ওই কাজগুলো করার মাধ্যমে তারা তাদের জীবনের অস্তিত্ব প্রকাশ করে, ঠিক আছে? তার মানে প্রোটিন না থাকলে জীবনের অস্তিত্ব প্রকাশ পাবে না। আর প্রোটিন তৈরি করার জন্য কি কি লাগে? এই ডিএনএ লাগে, আরএনএ লাগে, তারপর হচ্ছে রাইবোজোম লাগে। তাহলে ডিএনএ, আরএনএ, রাইবোজোম ছাড়া কি কোনো কোষ তৈরি হওয়া সম্ভব? সম্ভব না। কেন সম্ভব না? কারণ এদের মধ্যে যে কোনো একজন যদি না থাকে তাহলে কিন্তু প্রোটিন তৈরি হবে না। আর প্রোটিন যদি তৈরি না হয় তাহলে কোনো কিছুকে আমরা জীবন বলতে পারবো না, জীব বলতে পারবো না। এখন জীবরা তো কোষ দিয়ে তৈরি হয়, তাহলে কোনো জিনিসটা যদি আমি জীবই বলতে না পারি, তাহলে তার হচ্ছে গিয়ে ওই যে জিনিসটা দিয়ে সে তৈরি, ওই জিনিসটাকে আমি কোষও বলতে পারবো না। অর্থাৎ কোষ তৈরির কিছু শর্ত আছে। একটা শর্ত হচ্ছে তার রাইবোজোম থাকতে হবে, একটা শর্ত হচ্ছে তার ডিএনএ, আরএনএ এগুলো থাকতে হবে, আর একটা শর্ত হচ্ছে তার বাইরের এই কোষ ঝিল্লিটা থাকতে হবে। এই কোষ ঝিল্লিটা কেন থাকতে হবে? এই কোষ ঝিল্লিটা না থাকলে তো তার কোনো বাউন্ডারি থাকলো না, তাই না? দেখো, আমার তো একটা সীমা আছে, আমি তো অসীম না, তাই না? আমি হচ্ছে একটা সীমিত, একটা লিমিটেড একটা প্রাণী। তো এরকম পৃথিবীর সব জীবের কিন্তু একটা লিমিট আছে, সীমা আছে। এই সীমাটা কেন হয়েছে? কারণ তার কোষগুলো সীমাবদ্ধ, একটা ঝিল্লি দিয়ে আবদ্ধ। তো যে হচ্ছে অনেকগুলো কোষ দিয়ে তৈরি, সে একটু বড় সাইজের, যে অল্প কোষ দিয়ে তৈরি সে একটু ছোট সাইজের, এরকম ভাবেই তো ব্যাপারটা হয়েছে। তো এই কোষ ঝিল্লি না থাকলে কিন্তু কোষ হবে না, কোষ ঝিল্লি না থাকলে কোনো কোষ তৈরি হবে না। তো এই হচ্ছে কথা ছিল। আমরা হচ্ছে প্রকৃত কোষের মধ্যে এই জিনিসগুলো তাহলে পাচ্ছি। প্রকৃত কোষের মধ্যে নিউক্লিয়াসটা এরকম প্রকৃত টাইপের পাবো, আদি কোষের মধ্যে নিউক্লিয়াসটা এরকম আদি প্রকৃতির পাবো। তাহলে আদি কোষে আদি নিউক্লিয়াস, প্রকৃত কোষে প্রকৃত নিউক্লিয়াস। আদি কোষের ডিএনএটা হচ্ছে গিয়ে বৃত্তাকার, এবং আদি কোষে আমরা একটাই ডিএনএ পাবো। প্রকৃত কোষের ডিএনএটা হচ্ছে গিয়ে দেখো সূত্রাকার, সুতার মতন লম্বা, এবং প্রকৃত কোষে আমরা পাবো হচ্ছে গিয়ে লম্বা সুতার মতন ডিএনএ তো পাচ্ছি, এবং এই ডিএনএ হচ্ছে কয়টা করে? এখানে অনেকগুলো ডিএনএ থাকবে, একটা থাকবে না। এখানে যেমন একটা ডিএনএ, প্রকৃত কোষে ডিএনএ থাকবে অনেকগুলো, ঠিক আছে? এই হচ্ছে কথা। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা নিউক্লিয়াসের পার্থক্যগুলো বুঝতে পারলাম, নিউক্লিয়াসের মধ্যে যত জিনিসপাতি আছে এগুলো পার্থক্য বুঝতে পারলাম। একটা জিনিস দেখো, এখানে কিন্তু নিউক্লিয়াসের বাইরে হচ্ছে মেমব্রেন আছে, ভিতরে নিউক্লিওপ্লাজম আছে, নিউক্লিওলাস আছে, এই জিনিসগুলো কিন্তু এখানে নাই। এটা হচ্ছে একটা পার্থক্য। এরপর দেখো, রাইবোজোমের কথায় যদি আসি, রাইবোজোম কিন্তু একটা জিনিস আমি কি বললাম, রাইবোজোম ছাড়া কোনো জীব সম্ভব না। ব্যাকটেরিয়া কি একটা জীব না? অবশ্যই সে একটা জীব, তাহলে কি তার রাইবোজোম থাকবে না? অবশ্যই তার রাইবোজোম থাকবে। তো ব্যাকটেরিয়া রাইবোজোম এরকম ভাবে থাকে, ব্যাকটেরিয়া রাইবোজোম থাকে তার সাইটোপ্লাজমের মধ্যে
এভাবে সাইটোপ্লাজমের মধ্যে থাকে। কেন থাকে? কারণ এই যে আরেকটা পার্থক্য, সেটা হলো প্রকৃত কোষে বিভিন্ন কোষীয় অঙ্গাণু থাকে, বিভিন্ন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে, বিভিন্ন উপাদান থাকে। এই উপাদানগুলো কিন্তু ইয়ার মধ্যে থাকে না, আদি কোষ বা ব্যাকটেরিয়াদের মধ্যে থাকে না, তাদের মধ্যে কোনো কোষীয় অঙ্গাণু নাই। যেমন এখানে আমি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্রকৃত কোষে আমি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এঁকেছি। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু তোমরা আদি কোষে পাবা না, ঠিক আছে? আদি কোষে কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই। তাহলে তার মধ্যে কি আছে? তার মধ্যে হচ্ছে গিয়ে রাইবোজোম আছে। এই রাইবোজোমগুলো দিয়ে সে কি করে? এই রাইবোজোমগুলো কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে লাগানো নাই, যেহেতু তার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই, সেখানে লাগানো থাকার কোনো প্রশ্নই উঠে না। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো, সরি এই রাইবোজোমগুলো, সেগুলো হচ্ছে এর ভিতরে যে তরল পদার্থটা আছে, এই কোষের ভিতরে যে তরল পদার্থটা আছে, এই তরল পদার্থের মধ্যে ভাসতে থাকবে এই রাইবোজোমগুলো, ঠিক আছে? তাহলে রাইবোজোমগুলো এখানে মুক্ত। এখানে কি রাইবোজোম মুক্ত আছে? না, এখানে রাইবোজোমগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আবদ্ধ। এটা কিন্তু একটা পার্থক্য। এবং এই রাইবোজোমের মধ্যেও একটা পার্থক্য আছে। আদি কোষের রাইবোজোমটা হয়, আদি কোষের রাইবোজোম হয় 70S রাইবোজোম, 70S রাইবোজোম। আদি কোষে আমরা 70S রাইবোজোম পাই। আর প্রকৃত কোষে যে রাইবোজোমটা পাচ্ছি, এই রাইবোজোমটা 70S না, এই রাইবোজোমটা হচ্ছে 80S। এখন ভাই 70S 80S মানে কি? 70S 80S মানে হচ্ছে, দেখো এই S কথাটার মানে হলো, এখানে আমি লিখে দিচ্ছি, S কথাটার মানে হচ্ছে অ্যাস ভেডবার্গ, অ্যাস ভেডবার্গ ইউনিট। তাহলে এস মানে কি বুঝাচ্ছে? অ্যাস ভেডবার্গ ইউনিট। অ্যাস ভেডবার্গ না, আসলে এটাকে ভেডবার্গ বলা হয়, এটাকে বলা হয় ভেডবার্গ ইউনিট। শুরুর যে অ্যাস লেটারটা আছে না, এই লেটারটা হচ্ছে কি এখানে, এখানে হচ্ছে কি এটা প্রোনাউন্সিয়েশন হয় না, এটা উচ্চারণ হয় না, এটা গোপন থেকে যায়, উজ্জ্ব থেকে যায়। তাহলে এটা উচ্চারণটা তাহলে কিরকম হবে? ভেডবার্গ। এখন এই ভেডবার্গ ইউনিটটা কি জিনিস? এই ভেডবার্গ ইউনিটটা হচ্ছে অধঃক্ষেপণ মাত্রাকে বোঝায়। অধঃক্ষেপণ মাত্রার একক হচ্ছে ভেডবার্গ ইউনিট। অধঃক্ষেপণ মাত্রাটা কিভাবে কাজ করে, মানে এটার মানে কি? অধঃক্ষেপণ মাত্রার অর্থ হচ্ছে আমাদের কোষের মধ্যে যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলোকে যদি আমি একটা সেন্ট্রিফিউজ মেশিন, একটা মেশিন আছে যেটাকে বলা হয় সেন্ট্রিফিউজ মেশিন। এই মেশিনটা আমাদের কাছে ভিডিও আছে, তোমাদেরকে ইনশাল্লাহ আমরা ভিডিওটা দেখাবো, হ্যাঁ, গ্রুপের মধ্যে ভিডিওটা আমরা আপলোড করে তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই ভেডবার্গ ইউনিটের মধ্যে কি হয়, এটার মধ্যে বিভিন্ন টেস্ট টিউব ঢুকানো থাকে। এই টেস্ট টিউবের মধ্যে আমি কোষ ঢুকাই দেবো, টেস্ট টিউবের মধ্যে কোষ ঢুকাই ভেডবার্গ ওই মেশিনটার মধ্যে লাগাই দিলাম, আর মেশিনটা অনেক জোরে জোরে ঘুরবে, অনেক জোরে জোরে ঘুরবে। এখন জোরে জোরে ঘুরার পর একটা নির্দিষ্ট রেটে ঘুরতে হবে, একটা নির্দিষ্ট মাত্রায় ঘুরতে হবে। তো ঘূর্ণনের একটা নির্দিষ্ট মাত্রায় কি হবে, দেখা যাবে যে ব্যাকটেরিয়া রাইবোজোম একটা নির্দিষ্ট মাত্রায় অধঃক্ষেপ করতেছে, আর প্রকৃত কোষের রাইবোজোমের একটা নির্দিষ্ট মাত্রায় অধঃক্ষেপণ পড়তেছে। এই যে যেই নির্দিষ্ট মাত্রায় হচ্ছে রাইবোজোমের অধঃক্ষেপ পড়ছে, ওই নির্দিষ্ট মাত্রাটাই হচ্ছে গিয়ে এরকম 80S 70S দিয়ে বোঝানো হয়েছে। তার মানে প্রকৃত কোষের রাইবোজোমকে বেশি ঘুরাইতে হবে, মানে বেশি রেটে, বেশি মাত্রায় যদি ঘুরাই, মানে অর্থাৎ 80S মাত্রায় যদি ঘুরাই, তাহলে অধঃক্ষেপ পড়বে। আর আদি কোষের রাইবোজোমকে যদি আমি 70S মাত্রায় ঘুরাই, তাহলে তার অধঃক্ষেপ পড়বে। তার মানে আদি কোষের রাইবোজোম আর প্রকৃত কোষের রাইবোজোমের মধ্যে কিন্তু গঠনগত পার্থক্য রয়েছে। তার প্রকৃত কোষ হচ্ছে গিয়ে 80S, আদি কোষ হচ্ছে 70S, এটা তাদের আরো একটা পার্থক্য। তাহলে দেখো এই রাইবোজোমের পর রাইবোজোম হচ্ছে গিয়ে, তাহলে এই হচ্ছে মেইন পার্থক্যগুলো। আর একটা পার্থক্য হচ্ছে, যেটা আমি বলে ফেলছি অলরেডি, আদি কোষের মধ্যে কোনো কোষীয় অঙ্গাণু নাই, কিন্তু প্রকৃত কোষের মধ্যে সব কোষীয় অঙ্গাণুগুলো আমরা পাবো। তো এই ছিল আমাদের আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে পার্থক্যগুলো। আচ্ছা, এখন আমরা যেহেতু পার্থক্য বুঝে গেছি আদি কোষ প্রকৃত কোষের মধ্যে, আমরা এখন হচ্ছে গিয়ে দেহকোষ আর হচ্ছে জনন কোষের মধ্যে পার্থক্যটা একটু পড়বো। দেহকোষ আর জনন কোষের মধ্যে কি পার্থক্য রয়েছে দেখো। দেহকোষ আর হচ্ছে জনন কোষ, দেহকোষ হচ্ছে জনন কোষ। দেহকোষ আর জনন কোষের মধ্যে পার্থক্য কি? দেহকোষ নাম শুনে বোঝা যাচ্ছে আমাদের দেহ যে কোষ দিয়ে তৈরি হয়, কোষগুলোকে বলা হয় দেহকোষ। আর জনন কোষ মানে কি? যে কোষগুলো জননে সাহায্য করে, প্রজননে অর্থাৎ রিপ্রোডাকশনে, বংশ বিস্তারে সাহায্য করে, ওই কোষগুলো হচ্ছে জনন কোষ। আর দেহকোষ জনন কোষ এর একটা পার্থক্য। দেহকোষ হচ্ছে দেহ তৈরি করে, আর জনন কোষ হচ্ছে প্রজননে সাহায্য করে, এটা একটা পার্থক্য গেল। এখন দেহকোষ আর জনন কোষে আর কি পার্থক্য আছে? দেহকোষ হচ্ছে কি আমার পুরো বডি তৈরি হয়, এবং আমার জননাঙ্গ কিন্তু দেহকোষ দিয়ে তৈরি, আমার জননাঙ্গ দেহকোষ দিয়ে তৈরি। দেখো দেহকোষ হচ্ছে দেহ তৈরি করে, দেহকোষ দেহ তৈরি করে,
আর জনন কোষ হচ্ছে গিয়ে প্রজননে প্রজননে সাহায্য করে। তাহলে দেহ তৈরি প্রজননের সাহায্য, এটা হচ্ছে 1 নম্বর পার্থক্য। 2 নম্বর পার্থক্যতে যদি আসি, দেহ কোষ হচ্ছে আমার পুরো বডিতে তৈরি করতেছে, এবং জননাঙ্গ, আমার বডির মধ্যে জননাঙ্গও কিন্তু দেহ কোষ তৈরি করে। এবং আমাদের হচ্ছে জনন কোষ যেই কোষ দিয়ে তৈরি হয় ওটাকে বলা হয় জনন মাতৃকোষ। দেখো, জনন মাতৃকোষ হচ্ছে জনন কোষ তৈরি করে। তাহলে জনন কোষ সৃষ্টি হয় জনন মাতৃকোষ থেকে, জনন জনন মাতৃকোষ থেকে, জনন মাতৃকোষ থেকে, জনন মাতৃকোষ থেকে সৃষ্টি। তাহলে জনন কোষের সৃষ্টি কোথায় কি থেকে হয়েছে? জনন মাতৃকোষ থেকে সৃষ্টি হয়েছে। এবং দেহকোষ কিন্তু জনন মাতৃকোষ, জানো এটা হচ্ছে এক ধরনের দেহকোষ। তাহলে দেহকোষ থেকে জনন মাতৃকোষের সৃষ্টি তাহলে কই থেকে হয়েছে? এই জনন মাতৃকোষের সৃষ্টি হয়েছে দেহকোষ থেকে। তাহলে দেহকোষ থেকে, দেহকোষ থেকে জনন জনন মাতৃকোষের সৃষ্টি, দেহকোষ থেকে জনন মাতৃকোষের সৃষ্টি। এখন তোমরা ব্যাপারটা তোমাদের কাছে কনফিউজিং মনে হচ্ছে হয়তোবা, যে দেহকোষ থেকে জনন মাতৃকোষের সৃষ্টি কিভাবে হবে? এটা হওয়ার রিজন হচ্ছে কি ভাই, দেহকোষ হলো গিয়ে তোমার 2n, কি 2n, তারা হচ্ছে ডিপ্লয়েড। এটা কিন্তু একটা বৈশিষ্ট্য, দেহকোষটা হচ্ছে ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে কি ভাই? ডিপ্লয়েড মানে হচ্ছে, এই ডিপ্লয়েডকে যদি ইংলিশে বলি তাহলে লেখাটা নামটা হবে এরকম, ডাইপ্লয়েড। ডাইপ্লয়েড, এই ডাই মানে হচ্ছে গিয়ে 2, আর এই প্লয়েড মানে হচ্ছে ক্রোমোজোমের সেট। আমাদের বডিতে ক্রোমোজোমের সেট থাকে 2টা করে, এক সেট আসে বাবার থেকে, আরেক সেট আসে মায়ের থেকে। এটা আমাদের দেহকোষে থাকে। আমাদের দেহকোষে ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে। আমরা বলি না যে মানুষের 23 জোড়া ক্রোমোজোম থাকে? এটা কিন্তু প্রতিটা কোষেই আছে। আমাদের শরীরের প্রতিটা দেহকোষে 23 জোড়া করে ক্রোমোজোম আছে। এখন এই যে বলতেছি 23 জোড়া করে ক্রোমোজোম, এই 23 জোড়া কেন বলতেছি? জোড়া কেন বলতেছি? কেন দুইটা দুইটা করে বলতেছি? কারণ ডাইপ্লয়েড, আমাদের ক্রোমোজোমগুলো ডাইপ্লয়েড আকারে থাকে। ডাই মানে 2, আর প্লয়েড মানে হলো গিয়ে ক্রোমোজোমের সেট বোঝাচ্ছে। তাহলে আমাদের হচ্ছে 2 সেট ক্রোমোজোম আছে। প্লয়েড বলতে জিনোমও বোঝানো যায়, যে আমাদের শরীরে 2 সেট জিনোম আছে। আর জিনোম ব্যাপারটা তো তোমরা বোঝো না, ক্রোমোজোমের সেট, এক সেট ক্রোমোজোম, এভাবে চিন্তা করো। ডাইপ্লয়েড মানে হচ্ছে 2 সেট ক্রোমোজোম। আর হ্যাপ্লয়েড মানে কি? জনন কোষটা কিন্তু হ্যাপ্লয়েড হয়, তারা হচ্ছে n। তারা হ্যাপ্লয়েড যেহেতু হয়, তাহলে তারা হচ্ছে হ্যাপ্লয়েড, তারা হচ্ছে হ্যাপ্লয়েড। এই হ্যাপ্লয়েড কথাটা যদি আমি ইংলিশে লিখি তাহলে এরকম হবে, হ্যাপ্লয়েড। এই হ্যাপ্লয়েডের হ্যাঁ মানে হলো গিয়ে 1, আর প্লয়েড মানে হচ্ছে কি? এক সেট ক্রোমোজোম। তার মানে ক্রোমোজোমের সেট কয়টা এখানে? তাহলে একটা সেট ক্রোমোজোম আছে, আর এখানে ক্রোমোজোম আছে 2 সেট। আমরা জানি জনন কোষে হচ্ছে জোড়া জোড়া ক্রোমোজোমগুলো সিঙ্গেল সিঙ্গেল হয়ে যায়, এটা আমরা জানি। আচ্ছা, এখন কথা হচ্ছে জনন কোষে ক্রোমোজোমগুলো জোড়া থেকে সিঙ্গেল কিভাবে হয়? জোড়া থেকে সিঙ্গেল হয় তারা হচ্ছে মাইটোসিসের মাধ্যমে। জোড়া থেকে সিঙ্গেল হয় তারা মাইটোসিসের মাধ্যমে। 4 নম্বর বৈশিষ্ট্য তাহলে হচ্ছে, সরি, মায়োসিস বা মিওসিসের মাধ্যমে। জনন কোষ, তারা হচ্ছে জনন কোষ হইছে কিভাবে? মিওসিসের মাধ্যমে তৈরি হয়েছে। তাহলে তাদের হচ্ছে মিওসিস হবে, মিওসিস, মিওসিস। জনন কোষ মিওসিসের মাধ্যমে তৈরি হয়েছে। আর দেহ কোষ এটা তৈরি হয়েছে হচ্ছে, কালি পাচ্ছি না এটাতে, আচ্ছা, দেহকোষ তৈরি হয়েছে মাইটোসিসের মাধ্যমে, মাইটোসিস। তাহলে আমাদের জনন কোষ মিওসিসের মাধ্যমে তৈরি, আর দেহকোষ মাইটোসিসের মাধ্যমে তৈরি, ঠিক আছে? আবার দেহকোষ যেটা জনন মাতৃকোষে কিন্তু একটা দেহকোষ, এই জনন মাতৃকোষ থেকে মায়োসিসের মাধ্যমে বা মিওসিসের মাধ্যমে কিন্তু জনন কোষ তৈরি হয়। তাহলে মিওসিস প্রসেসটা আমরা হচ্ছে জনন কোষের ক্ষেত্রে দেখতে পাবো, আর মাইটোসিস প্রসেসটা আমরা দেহকোষের ক্ষেত্রে দেখতে পাবো। আর এখানে যে বলতেছিলাম আমরা দেহকোষ থেকে জনন মাতৃকোষ সৃষ্টি হয়, এটা কিভাবে হয়? মিওসিসের মাধ্যমে। আর মিওসিসের মাধ্যমে দেহকোষ 2n ছিল, সেটা 1n হয়ে যায়। এই 1nটাই কিন্তু জনন কোষ, ঠিক আছে? এই হলো গিয়ে আমাদের দেহকোষ আর জনন কোষের মধ্যে পার্থক্যগুলো। আচ্ছা, আচ্ছা, এখন হচ্ছে দেহকোষ জনন কোষের মধ্যে পার্থক্য পড়া শেষ। এখন আমরা আজকে হচ্ছে গিয়ে আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো সহজ একটা টপিক নিয়ে আলোচনা করি, কি বলো? হ্যাঁ,
তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কিন্তু একটা টপিক আছে, সেটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এই ফ্লুইড মোজাইক মডেলটা আমরা হচ্ছে তোমাদের এই মডেলটা তোমাদের হচ্ছে কি একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তোমাদেরকে দিব আমরা, সেটা হচ্ছে এই ভিডিও তোমরা খুব শীঘ্রই পাবা। ওই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য বিভিন্ন ম্যাটেরিয়ালস আমরা অলরেডি কিনেও ফেলেছি। ওই ম্যাটেরিয়ালস দিয়ে আমরা হচ্ছে তোমাদেরকে প্র্যাকটিক্যালি একটা ফ্লুইড মোজাইক মডেল কিভাবে থাকে ব্যাপারটা কিন্তু দেখাবো। তো আমি এখানে তোমাদের ফ্লুইড মোজাইক মডেলটা জাস্ট এখন হচ্ছে কি তোমাদের জন্য একটা শর্টকাটে ব্রিফলি একটু আলোচনা করব। ফ্লুইড মোজাইক মডেল জিনিসটা কি? ফ্লুইড মোজাইক মডেল, এই ফ্লুইড মোজাইক মডেল জিনিসটা কি? এটা হচ্ছে কি একটা, এই ফ্লুইড মোজাইক মডেল হচ্ছে কি এটা কোষঝিল্লির মডেল। এটা কার মডেল? এটা হচ্ছে এটা হচ্ছে কোষঝিল্লির মডেল। ফ্লুইড মোজাইক মডেল হচ্ছে কালি নেই, একটা তো কালি নেই। তো ওইখান থেকে নেন না, ওইখানে তো নতুন নতুন মার্কার আছে। কোষ ঝিল্লির, এই যে ভাইয়া কোষঝিল্লির মডেল, কোষঝিল্লির গঠনের মডেল। তাহলে এই ফ্লুইড মোজাইক মডেল হচ্ছে কোষঝিল্লির গঠনের মডেল, অর্থাৎ কোষঝিল্লি যে তৈরি হয়েছে এটা কিভাবে তৈরি হয়েছে সেইটার একটা মডেল হচ্ছে গিয়ে এই ফ্লুইড মোজাইক মডেল। ঠিক আছে, আচ্ছা দেখো এখন ফ্লুইড মোজাইক মডেল কিভাবে তৈরি হয় এই জিনিসটা আমরা একটু দেখবো। ফ্লুইড মোজাইক মডেল তৈরি হয়, এই ফ্লুইড মোজাইক মডেল তৈরি হয় তিনটা জিনিস দিয়ে। কি কি? এক নাম্বার হচ্ছে ফসফোলিপিড, PHO, ফসফো LIPID, ফসফোলিপিড। আর বাংলা যদি লিখি এরকম হবে ফসফোলিপিড। এই ফসফোলিপিড বাই লেয়ার হবে এখানে। ফসফোলিপিড কি হবে? বাই লেয়ার। ফসফোলিপিড বাই লেয়ার। আর বাংলা যদি বলি ফসফোলিপিড দ্বিস্তর। ফসফোলিপিডের দুইটা স্তর দিয়ে তৈরি হবে। আর দুই নম্বরে থাকে হচ্ছে বিভিন্ন প্রোটিন থাকবে, বিভিন্ন প্রোটিন থাকবে। এখন কি কি প্রোটিন আছে? প্রোটিন আছে হচ্ছে গিয়ে ইন্টিগ্রাল প্রোটিন আছে, পেরিফেরাল প্রোটিন আছে। এটা আমরা মডেল আঁকার সময় তোমাদেরকে দেখাবো ইন্টিগ্রাল মানে কি, পেরিফেরাল মানে কি। প্রোটিনের পর আছে হচ্ছে কোলেস্টেরল কিভাবে আসে থাকে সেটা দেখাবো। তারপর হচ্ছে 4 নম্বরে আমাদের আছে হচ্ছে বিভিন্ন কার্বোহাইড্রেট। হ্যাঁ, বিভিন্ন কার্বোহাইড্রেট এটা দুই রকম ভাবে থাকে। প্রোটিনের সাথে যখন লাগানো থাকে তখন এটাকে আমরা বলি গ্লাইকোপ্রোটিন। আর যখন লিপিডের সাথে লাগানো থাকে এটাকে বলি আমরা গ্লাইকোলিপিড। তাহলে কার্বোহাইড্রেট দুই রকম, একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন আর একটা হচ্ছে গ্লাইকোলিপিড। গ্লাইকো মানে কিন্তু হচ্ছে ভাইয়া, এই গ্লাইকো মানেই হচ্ছে কার্বোহাইড্রেট বুঝাচ্ছে। হ্যাঁ, গ্লাইকোপ্রোটিন আর হচ্ছে গ্লাইকোলিপিড। তাহলে প্রোটিনের সাথে যে কার্বোহাইড্রেট লাগানো থাকে এটাকে বলা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, আর লিপিডের সাথে যেটা লাগানো থাকবে সেটাকে বলা হচ্ছে গ্লাইকোলিপিড। এখন ব্যাপারগুলো কিভাবে আমরা হচ্ছে গিয়ে বুঝবো, এটা হচ্ছে আমরা একটা মডেল দিয়ে বুঝতে পারবো। আমি যদি একটা মডেল আঁকি, দেখো এই মাথা আঁকতেছি আমি। এই যে ফসফোলিপিডের কথা যে বললাম না, ফসফোলিপিড দেখতে কিন্তু এরকম হয়। ফসফোলিপিড দেখতে হয় এরকম, এই যে এরকম মাথা থাকে আর দুটা লেজ থাকে। এই মাথাটা হচ্ছে হাইড্রোফোবিক। মাথাটা কি? হাইড্রোফিলিক। মাথাটা হচ্ছে হাইড্রোফিলিক আর লেজগুলো হচ্ছে হাইড্রোফোবিক। মানে হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক মানে কি ভাই? হাইড্রোফিলিক আর হাইড্রোফোবিক মানে হচ্ছে এরা হলো পানিকে পছন্দ করে, এরা হচ্ছে পানিকে আকৃষ্ট করে, পানি আকর্ষী বলে এদেরকে। আর হাইড্রোফিলিক মানে হচ্ছে এরা পানিকে পছন্দ করে না, পানিকে দেখলে দৌড়ায় পালায় যায়। তাহলে এরা হচ্ছে পানি বিকর্ষী, পানি থেকে দূরে থাকবে। তো পানি থেকে এরা দূরে, তাহলে এরা হচ্ছে কিভাবে থাকে? আমাদের হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। এই যে মাথাগুলো হচ্ছে এইভাবে থাকে, লেজটা এইভাবে থাকে, আবার লেজটা এইভাবে থাকে, মাথাটা এইভাবে থাকে। তাহলে লেজ এইভাবে, লেজ এইভাবে, আবার মাথা এইভাবে, এভাবে মাথা আবার লেজ, এই মাথা, এই লেজ, এই মাথা, এই লেজ, এই মাথা, লেজ, মাথা, লেজ, মাথা, লেজ। আচ্ছা, তো এরকম হচ্ছে কি অবস্থা। তো অনেকগুলো মাথা একটার পর একটা হচ্ছে মাথা সাজানো থাকে, আর হচ্ছে তার গায়ে এরকম লেজগুলো লাগানো থাকে।
তো এরকম কেন গঠনটা, ফসফোলিপিডের গঠনটা এরকম কেন? ফসফোলিপিডের হচ্ছে কি স্ট্রাকচার কিন্তু অনেক সুন্দর, মানে স্ট্রাকচারটা কিন্তু যদি আমরা পড়ি, একটা লিপিডকে বলা হয় ট্রাইগ্লিসারাইড। একটা লিপিডকে আমরা কি বলি, তার হচ্ছে একটা লিপিডের রাসায়নিক নাম হচ্ছে ট্রাইগ্লিসারাইড। তার 3টা লেজ থাকে, একটা লিপিডের 3টা লেজ থাকে। এই যে এখানে যেমন আমি 2টা লেজ আঁকছি, একটা লিপিডের কিন্তু লেজ থাকে 3টা। কিন্তু ফসফোলিপিড সেখানে কি হয়, 3টা লেজের মধ্যে একটা লেজ কেটে দিয়ে এখানে হচ্ছে কি আমি একটা ফসফোলিপিড লাগাই দিই, সরি একটা ফসফেট লাগাই দিই। এই ফসফেটটা মাথার মতন কাজ করে, ওই ফসফেটটাই হচ্ছে কি এখানে মাথা হিসেবে রাখছি। এই জন্য এখানে লেজ 3টার জায়গায় 2টা আছে, আর হচ্ছে মাথায় আছে একটা, মাথাটা হচ্ছে ফসফেট আর লেজগুলো হচ্ছে কি, লেজগুলো হচ্ছে গিয়ে ফ্যাটি অ্যাসিড হিসেবে কাজ করে। যাই হোক, তোমার গঠনগুলো এখন হচ্ছে কত ভালো মতন বুঝবা না, গঠনগুলো হচ্ছে আমরা কোষ রসায়ন চ্যাপ্টারে খুব সুন্দরভাবে তোমাদের সাথে আলোচনা করব। তো এরকম ভাবে থাকে। আচ্ছা, এখানে সুন্দর হয় নাই, আমি আর একটু সুন্দর করে আঁকি। এই মাথা থাকে, এই মাথা 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 মাথা, এই লেজগুলো এইভাবে থাকবে, হ্যাঁ। তো এরকম ভাবে একটা ফসফোলিপিড বাইলার এইভাবে থাকবে। এখন কথা হচ্ছে ফসফোলিপিড বাইলার তো বুঝলাম, এই যে একটা লেয়ার, এই যে একটা ফসফোলিপিডের একটা লেয়ার, আর এটা হচ্ছে ফসফোলিপিডের আরেকটা লেয়ার। তাহলে এই 2টা লেয়ার, এই জন্য বলা হচ্ছে ফসফোলিপিড বাইলার। এখন এরা এইভাবে কেন থাকে? এইভাবে থাকার কারণ হচ্ছে একটা কোষ, এইটা হচ্ছে কি একটা কোষ, এইটা একটা কোষ, কোষের মধ্যে এরকম নিউক্লিয়াস আছে, হ্যাঁ নিউক্লিয়াস আছে, বিভিন্ন জিনিসপাতি আছে, সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজম হচ্ছে পানি দিয়ে তৈরি, হ্যাঁ সাইটোপ্লাজমের মেন উপাদান কি, পানি। এখন দেখো কোষের ভিতরে থাকে কি, পানি, এবং এই কোষের হচ্ছে আবরণটা কি, কোষ ঝিল্লি। তাহলে কোষ ঝিল্লি এবং পানি, কোষ ঝিল্লির কোন অংশটা পানিকে পছন্দ করে? এই মাথাগুলো পছন্দ করেন, তাই না? মাথাগুলো যেহেতু পছন্দ করে, তাহলে মাথাগুলো পানির দিকে ঝুঁকে থাকবে। তাহলে এই কোষ ফসফোলিপিড বাইলেয়ারটা এভাবে এমনভাবে সাজানো আছে যাতে মাথাগুলো পানির সাথে পানির সংস্পর্শে থাকে। তার মানে এখানে হচ্ছে, আমি যদি এই জায়গাটাকে জুম করি, এই জায়গাটা যদি আমি একটু জুম করি, কি হইছে? 20% চার্জ। আচ্ছা, ঠিক হয়েছে। আচ্ছা দেখো, তাহলে মাথাগুলো পানির কাছাকাছি আছে, পানির দিকে আছে, এরা পানিকে পছন্দ করে। আবার বাইরের দিকেও মাথাটা হচ্ছে গিয়ে বাইরের দিকে আছে, এবং লেজগুলো ভিতরের দিকে, একজন আরেকজনের দিকে গুটানো, ঠিক আছে, একজন আরেকজনের দিকে লেজগুলো গুটানো। তাহলে এরকম থাকার কারণ কি, বাইরেও পানি থাকে ভিতরেও পানি থাকে, এই জন্য মাথা বাইরের দিকেও মাথাটা আগে থাকে, ভিতরের ক্ষেত্রেও হচ্ছে কি কোষের ভিতরে গেলেও মাথাটাই আমরা আগে পাবো। তাহলে মাথাটা হচ্ছে সবসময় পানির সংস্পর্শে আসতেছে, লেজ কখনো পানির সংস্পর্শে আসবে না। এরকম ভাবে গঠন থাকার কারণে কিন্তু এটা সম্ভব হয়েছে, এই জন্য মাথা বাইরের দিকে, লেজগুলো ভিতরের দিকে। আচ্ছা, এখন কথা হলো এই ফসফোলিপিড বাইলেয়ারের সাথে আবার প্রোটিন লাগানো থাকে। এন্ড প্রোটিনগুলো কিরকম ভাবে লাগানো থাকে? প্রোটিন আমরা পাবো হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন আর একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিনটা কিরকম? ইন্টিগ্রাল প্রোটিনটা হচ্ছে কি মাঝখান দিয়ে লাগানো থাকবে, মনে করো এরকম ভাবে মাঝখানে ঢুকানো থাকবে। মনে করো এই যে একটা ফসফোলিপিড, এই কয়েকটা ফসফোলিপিডকে আমি মুছে ফেললাম, হ্যাঁ মুছে ফেলে এখন এই জায়গাতে আমি হচ্ছে কি একটা ইন্টিগ্রাল প্রোটিন লাগাই দেবো। এটা হচ্ছে একটা ইন্টিগ্রাল প্রোটিন, ঠিক আছে, এটা একটা ইন্টিগ্রাল প্রোটিন। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। এখন এটার নাম ইন্টিগ্রাল প্রোটিন মানে কি, কেন ইন্টিগ্রাল মানে কি জিনিস? ইন্টিগ্রাল মানে হচ্ছে গিয়ে, ইন্টিগ্রাল কথাটা ইন্টিগ্রেশন থেকে আসছে। ইন্টিগ্রেশন বলতে একটা চ্যাপ্টার তোমরা ম্যাথে পাবা, হ্যাঁ ওই ইন্টিগ্রেশনে তোমরা দেখবা হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন বলতে হচ্ছে কোনো কিছু যুক্ত করাকে বোঝানো হয়, ইন্টিগ্রেশন মানে যোগ টাইপের বোঝানো হয়, হ্যাঁ। তাহলে এই ইন্টিগ্রাল প্রোটিন কি করে, দুই পাশের ফসফোলিপিডকে যুক্ত করে রাখে না, ফসফোলিপিডের মাঝখানে পুরোপুরি ঢুকানো, তাহলে দুইটা ফসফোলিপিডের দুইটা লেয়ারকে মনে হয় যেন যুক্ত করে রাখছে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। আর পেরিফেরাল প্রোটিনটা কিরকম? পেরিফেরাল প্রোটিন যদি আমি অন্য কালার দিয়ে আঁকি, নীল কালার দিয়ে পেরিফেরাল প্রোটিনটা আঁকি সাপোজ, হ্যাঁ এই ইন্টিগ্রাল প্রোটিনটাও নীল কালার দিয়ে আঁকিয়ে দিই, এটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। আর পেরিফেরাল প্রোটিন হচ্ছে কি এরকম থাকবে, বাইরের দিকে আবার ভিতরের দিকে এরকম ভাবে থাকবে, ঠিক আছে। দেখো পেরিফেরাল প্রোটিন, এটার নাম কি? পেরিফেরাল, এটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। এই পেরিফেরাল প্রোটিনকে কেন পেরিফেরাল প্রোটিন বলা হয়? এই পেরিফেরাল মানে কি? এই পেরিফেরাল মানে হচ্ছে আমরা হচ্ছে গিয়ে ঢাকার মানে রাজধানীর আশেপাশের এলাকাগুলোকে বলা হয়, বলি আমরা পেরিফেরি এলাকা।
পেরিফেরি কেন বলি? কারণ হচ্ছে আশেপাশ, পেরিফেরি মানে হচ্ছে আশেপাশে, কোনো কিছুর আশেপাশে বলতে বোঝানো হয়, ইংলিশে বোঝানো হয় পেরিফেরি। আচ্ছা, তো এই পেরিফেরি থেকে পেরিফেরাল কথাটা আসছে, এবং পেরিফেরাল মানে হচ্ছে কি এই ফসফোলিপিড বাইলেয়ার আশেপাশে আছে, অর্থাৎ প্রোটিনটা ফসফোলিপিড বাইলেয়ারের পাশে আছে, একদম ভিতরে ঢুকানো না। যেমন দেখো এই যে উপরে এটা কিন্তু বাইরের দিকে আছে, বাইরের তলের সাথে, ফসফোলিপিড বাইলেয়ারের বাইরের তলের সাথে এভাবে লাগানো, আর এইটা হচ্ছে ভিতরের তলের সাথে লাগানো, বুঝতে পারছো? তাহলে এগুলো হচ্ছে এই জন্য পেরিফেরাল প্রোটিন বলা হচ্ছে এগুলোকে। এখন আমরা আসবো হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেটে, কোলেস্টেরলে পরে আসতেছি, কার্বোহাইড্রেটে আসি আগে। কার্বোহাইড্রেটগুলো কিভাবে থাকে? কার্বোহাইড্রেটগুলো যদি আমি লাল কালার দিয়ে আঁকি, দেখো কার্বোহাইড্রেটগুলো দেখতে এরকম হবে। কার্বোহাইড্রেটগুলো কিন্তু মেইনলি বাইরের দিকেই লাগানো থাকে। হ্যাঁ, কার্বোহাইড্রেটগুলো এরকম হচ্ছে গিয়ে বিভিন্ন শিকলের মতন করে থাকবে, এরকম শিকল শিকল থাকবে। বা আর একটু সুন্দর করে যদি আঁকি আমি কার্বোহাইড্রেটকে, কার্বোহাইড্রেটগুলো হবে এরকম, কার্বোহাইড্রেটগুলো হবে এরকম, হ্যাঁ এরকম হবে কার্বোহাইড্রেটগুলো। আবার হচ্ছে কি এরকম শাখা বের হবে, এরকম শাখা বের হতে পারে। হ্যাঁ, তো এরকম হচ্ছে কার্বোহাইড্রেট থাকবে। দেখো প্রোটিনের সাথে লাগানো না কার্বোহাইড্রেটটা, এই কার্বোহাইড্রেটকে বলা হবে গ্লাইকোপ্রোটিন। প্রোটিনের সাথে যেহেতু লাগানো, এটার নাম কি হবে? গ্লাইকোপ্রোটিন। আর যে কার্বোহাইড্রেটটা এরকম সরাসরি ফসফোলিপিডের সাথে লাগানো থাকবে এরকম ভাবে, হ্যাঁ এই কার্বোহাইড্রেটকে বলা হবে, এটার নাম হচ্ছে গ্লাইকোলিপিড। ওকে, তাহলে গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিডের মধ্যে পার্থক্য বুঝতে পারছো? এই গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিডকে কিন্তু একসাথে আবার বলা হয় গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স কেন বলে? কারণ এই হচ্ছে গিয়ে প্রোটিনের এই কার্বোহাইড্রেট এই বাইরের সারফেসে, বাইরের তলে একটা আবরণের মতন তৈরি করে ফেলে। এত কার্বোহাইড্রেট থাকে বাইরের দিকে একটা আবরণের মতন তৈরি হয়ে যায়, এই আবরণটাকেই বলা হয় হচ্ছে গ্লাইকোক্যালিক্স। হ্যাঁ, তাহলে গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিডকে একসাথে আমরা কি বলতেছি? এদেরকে একসাথে আমরা বলতেছি গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স, ঠিক আছে, গ্লাইকোক্যালিক্স বললাম। আচ্ছা, এই হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট পোর্শনটা চলে গেল। এখন লাস্ট যেটা আছে কোলেস্টেরল। এই কোলেস্টেরলটা কিভাবে থাকে? কোলেস্টেরল মানে তো বুঝি আমরা, তাই না? এটা কিন্তু এক ধরনের স্টেরল বলে। স্টেরল জিনিস, তাহলে স্টেরল কাকে বলে ব্যাপারটা তো তোমরা এখনো জানো না। তোমরা হচ্ছে কোষ রসায়ন চ্যাপ্টারটা যখন তোমাদেরকে পড়াবো, দেখো এই চ্যাপ্টার অনেক কিছু কিন্তু আমি কোষ রসায়নের সাথে হচ্ছে কি আমি কানেক্ট করতেছি, কারণ কোষ রসায়ন চ্যাপ্টারটা না, এই চ্যাপ্টার যেরকম এই চ্যাপ্টারটা হচ্ছে কি আমাদের একটা বেসিক চ্যাপ্টার, তারপর কোষ রসায়ন চ্যাপ্টারটা কিন্তু অনেক বেসিকের একটা চ্যাপ্টার, কারণ ওই চ্যাপ্টারের মধ্যে আমরা যত বিভিন্ন ধরনের জৈব যৌগ নিয়ে আলোচনা করি, যে জৈব যৌগগুলো দিয়ে আমাদের বডি তৈরি হয়, তো ওই জৈব যৌগগুলো নিয়ে আলোচনা করলে তখন হচ্ছে কি আমাদের অনেক বেসিক অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, তো এখন যেটা বলতেছিলাম, আমি বলতেছিলাম হচ্ছে কোলেস্টেরলের কথা। কোলেস্টেরলটা থাকে কোথায়? কোলেস্টেরলগুলো হচ্ছে এই ফসফোলিপিড বাইলেয়ার আছে না, এই ফসফোলিপিড বাইলেয়ারগুলোরই মাঝখানে মাঝখানে হচ্ছে গিয়ে লাগানো থাকে। মানে কোনো এক জায়গায় একটা ফসফোলিপিডকে হচ্ছে গিয়ে সরাই দিয়ে এইভাবে হচ্ছে গিয়ে কোলেস্টেরল লাগানো থাকবে। আমি লাল কালার দিয়ে দেখাই, থাকবে হচ্ছে এরকম ভাবে, মনে করো এরকম ভাবে একটা কোলেস্টেরল লাগানো, তাহলে এটা হচ্ছে একটা কোলেস্টেরল। তারপর এরকম ভিতরের দিকে তো আছে, এরকম বাইরের দিকেও কিন্তু থাকবে। বাইরের দিকে হচ্ছে কি এরকম একটা কোলেস্টেরল লাগানো থাকতে পারে, এই যে এরকম ভাবে কোলেস্টেরল লাগানো থাকবে, ফসফোলিপিডের জায়গায় কোলেস্টেরল লাগানো থাকবে। এখন মজার কথা হচ্ছে কোলেস্টেরলও কিন্তু এক ধরনের লিপিড, তাই না? ফসফোলিপিডও এক ধরনের লিপিড, কোলেস্টেরলও এক ধরনের লিপিড। তাহলে কোলেস্টেরলগুলো কিছু কিছু থাকবে, অল্প অল্প থাকবে, ফসফোলিপিড বাইলেয়ারের মাঝখানে মাঝখানে ঢুকানো অবস্থায় থাকবে। তো এই ছিল ফ্লুইড মোজাইক মডেলের পুরো আলোচনাটা। তো এই ফ্লুইড মোজাইক মডেলটা এটা হচ্ছে কাকে তৈরি করে? কোষ ঝিল্লিকে তৈরি করে। এইটা হচ্ছে কোষ ঝিল্লির একটা মডেল। হ্যাঁ, এবং এই মডেলটা বর্তমানে সবাই হচ্ছে গিয়ে গ্রহণ করে নিছে। একটা কোষ হচ্ছে কি এই এরকম একটা মডেল দিয়ে তৈরি হয়। এখন কথা হচ্ছে এটাকে ফ্লুইড মোজাইক মডেল কেন বলা হয়? ফ্লুইড মোজাইক মডেল বলার কারণ হচ্ছে একটা জিনিস খেয়াল করো, এটা তো আমি হচ্ছে কি একটা 2D স্ট্রাকচার আঁকছি, তাই না? এই ফসফোলিপিডের এখানে যে আমি ছবিটা আঁকছি, ফিগারটা আঁকছি, এটা একটা 2D। আর আমি যদি 3D দেখাই তাহলে কিন্তু একটা কোষ ঝিল্লি এরকম হবে, এরকম একটা কোষ ঝিল্লি। মনে করো আমার হাতটা হচ্ছে কোষ ঝিল্লি, তাহলে কোষ ঝিল্লি এরকম গোল থাকে না, একটা কোষকে তো এইভাবে আবৃত করে রাখে, গোল হয়ে আবৃত করে রাখে। তাহলে এই যে বাইরের তলটা, আবার ভিতরের দিকেও কিন্তু একটা তল আছে, আবার বাইরের থেকে একটা তল আছে। এই বাইরের তল ভিতরের তল এই পুরাটা হচ্ছে কি একটা কোষ ঝিল্লি, এবং এটা তৈরি হয় কি ফ্লুইড মোজাইক মডেলের মতন করে তৈরি থাকে। এখন এইটাকে ফ্লুইড কেন বলতেছে? কারণ হচ্ছে লিপিড দিয়ে যেহেতু তৈরি, তেলে টাইপের জিনিস, এটা কিন্তু ভাসতে থাকে, নড়তে থাকে। এই ফসফোলিপিডগুলো নড়ে, নাড়াচাড়া করে। যেহেতু নাড়াচাড়া করে এবং হচ্ছে ঢেউ খেলাইতে থাকে, দেখলে মনে হয় কি এটা একটা হচ্ছে কি তরল পদার্থ বা একটা সাগরের মতন। সাগরে যেমন ঢেউ খেলায় ওরকম হচ্ছে এখানে ঢেউ হয়। তো ওই ঢেউটা মনে হয় যেন এটা একটা সাগর, এবং এটাকে বলা হচ্ছে তখন ফ্লুইড। আবার আরেকটা নাম আছে কিন্তু, আইসবার্গ মডেলও বলা হয়। এটাকে কি বলা হয়? আইসবার্গ মডেল। আইসবার্গ মডেল কেন বলা হয়?
কারণ এই যে সাগর বললাম না, সাগরের মধ্যে তো আমরা তো দেখছি অ্যান্টার্কটিকাটা কি হয়, সাগরের মধ্যে হচ্ছে অনেক বড় বড় বরফ হচ্ছে ভাসতে থাকে। তো বরফগুলো সেটা কিন্তু অনেকটা প্রোটিনের মতন। প্রোটিন যেমন এই হচ্ছে ফসফোলিপিডের এই সাগরটার মধ্যে ভাসতেছে, অল্প অল্প প্রোটিন আছে, জায়গায় জায়গায় প্রোটিন আছে। ওই প্রোটিনগুলো হচ্ছে মনে হয় যেন এই ফ্লুইডটার মধ্যে, ফসফোলিপিডের ফ্লুইডের মধ্যে ভাসতেছে। তাহলে ভাসলে মনে হয় কেমন মনে হবে, সাগরের মধ্যে বরফ ভাসতেছে, ব্যাপারটা এরকম মনে হবে। তো এই জন্য নামটা আসছে আইসবার্গ মডেল। আর ফ্লুইড মোজাইক কেন বলতেছি, ফ্লুইড তো বুঝলাম কেন বলা হচ্ছে ফ্লুইড, আর মোজাইক কেন বলা হচ্ছে, প্রোটিনগুলোকে এখানে মোজাইক বলা হচ্ছে। আমরা তো যখন দেখি বিভিন্ন ফ্লোর, আগে এই ব্যাপারটা খুব বেশি প্রচলিত ছিল, মোজাইকের ফ্লোর থাকতো। আগে হচ্ছে মোজাইকের টাইলস পাওয়া যেত, যেখানে তোমার হচ্ছে গিয়ে পুরো টাইলসটার মধ্যে অনেক ধরনের হচ্ছে গিয়ে মোজাইক টাইপের হচ্ছে বিভিন্ন গঠন থাকতো। ওই গঠনগুলোকে হচ্ছে প্রোটিন প্রোটিন বলা হয়। একজন জিজ্ঞাসা করছে হ্যাঁ। লিপিড আর প্রোটিন সেম জিনিস কিনা। ও আচ্ছা, লিপিড আর প্রোটিন আচ্ছা, হচ্ছে। তবে একটা সবার জন্য আমি জাস্ট 1 মিনিট সময় নিচ্ছি, তোদের সবার জন্য খুব হ্যাঁ। একটা আকর্ষণীয় বিষয় আছে, সেটা হচ্ছে আমরা তোদেরকে অ্যাকচুয়াল, হ্যাঁ, রিয়েল লাইফে, এটা বলছিলাম একদম রিয়েল লাইফে প্র্যাকটিক্যাল একটা এক্সপেরিয়েন্স দেবো তোদেরকে। ফ্লুইড মোজাইক মডেল তোদেরকে বানায় দেখাবো আমরা। একটা হচ্ছে তোদেরকে ওই যে কি বলে, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা মাইটোকন্ড্রিয়া, এগুলো হ্যাঁ। সব হচ্ছে অলরেডি আমরা নিয়ে আসছি। আমরা হচ্ছে ওই মডেলটা বানানোর পরে তোদেরকে দেখানো হবে। এইগুলা তো মেইনলি লাগে বায়োলজি সেকেন্ড পেপারের জন্য, হ্যাঁ, হ্যাঁ। বায়োলজি ফার্স্ট পেপারে অলওয়েজ মনে রাখবি এই ফ্লুইড মোজাইক মডেল, ক্লোরোপ্লাস্টের গঠন এবং মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, এই তিনটা কমনলি পরীক্ষায় আসে, অলওয়েজ সার্কুলেট করে আসে, সার্কুলার সব সময় এগুলোর গঠন আসবে, এগুলোর প্রতিটা টপিক ইম্পর্টেন্ট। ফ্লুইড মোজাইক মডেল কিন্তু আমাদের মেডিকেলের পরীক্ষা এসে গেছে, হ্যাঁ হ্যাঁ, প্রফে আসছে আমাদের, আমাদের medical আমরা prof লিখে আসছি, করছে। তাও ইংলিশে লিখছি, আমরা বাংলায় লিখি লিখে নাই। আসছি, হ্যাঁ, আমরা কিন্তু লিখে আসছি এই ফ্লুইড মোজাইক মডেলটাই, আমরা মেডিকেলেও পড়তেছি ব্যাপারটা। তো ব্যাপারটা হচ্ছে এরকমই আর কি। আসলে দেখ, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এই ফ্লুইড মোজাইক মডেল, এই টপিকগুলো খুব ঘুরে ফিরে আসে। লাস্টে একবার সামারি করে দিস, অনেকে হচ্ছে হ্যাঁ। পরের দিকে যারা জয়েন করছে পুরো জিনিসটা আচ্ছা আচ্ছা, তো আমরা হচ্ছে, তো এই পুরো ক্লাসে আমরা কি কি পড়লাম দেখো। কোষ ও এর গঠন, এই চ্যাপ্টারটা আমাদের হচ্ছে, এটা বায়োলজি ফার্স্ট পেপারের প্রথম চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারের মধ্যে আমরা হচ্ছে প্রথমে বলছি যে কোষ জিনিসটা কি, কিভাবে তৈরি হয়েছে, কে আবিষ্কার করছে, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা প্রথমে আলোচনা করছি। তারপর আমরা চলে গেছি হচ্ছে কোষ কয় রকমের হয়। একটা ধরন আছে আদিকোষ আর প্রকৃত কোষ, যেটা নিউক্লিয়াসের ভিত্তিতে করা হয়। আদিকোষ আর প্রকৃত কোষের মধ্যে কি কি পার্থক্য রয়েছে, এই পার্থক্যগুলো কিন্তু আমরা পড়াইছি। তারপর আবার আমরা চলে গেছি হচ্ছে দেহকোষ আর জনন কোষের মধ্যে পার্থক্যগুলো কি কি আছে। এই দেহকোষ জনন কোষের মধ্যে পার্থক্য পড়ানোর পর আমরা কিন্তু এই ফ্লুইড মোজাইক মডেলে চলে আসছি। এই ফ্লুইড মোজাইক মডেলে আমরা হচ্ছে একটা কোষ ঝিল্লি কিভাবে গঠিত হয় সেটাই কিন্তু একটা মডেল আকারে হচ্ছে গিয়ে পড়ানো হয়, সেটার নামই হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। তো কোষ ঝিল্লির গঠনটা কিন্তু আমরা এখানে পড়তেছি। আর এখানে যেটা বললাম, তোমরা যেটা জিজ্ঞেস করলা যে লিপিড আর হচ্ছে প্রোটিন সেম কিনা, লিপিড আর প্রোটিন কিন্তু সেম না ভাইয়া। লিপিড হচ্ছে একটা স্নেহ জাতীয় পদার্থ, আর প্রোটিন হচ্ছে আমিষ। তো তোমরা আমিষ আর স্নেহ জাতীয় পদার্থ আলাদাভাবে পড়ে আসছো না, এটা কিন্তু আলাদা জিনিস। এবং এটা কিরকম ভাবে আলাদা, এই ব্যাপারগুলো কিন্তু তোমরা, আমি আবারও বলতেছি, তোমরা কোষ রসায়ন চ্যাপ্টারে ব্যাপারগুলো খুব বিস্তারিত পাবা। তো এই প্রতিটা টপিক, এই যে ফসফোলিপিড, প্রোটিন, কোলেস্টেরল, কার্বোহাইড্রেট, সব কিছু নিয়ে আলাদা আলাদা করে সুন্দর করে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তোমরা কোষ রসায়ন চ্যাপ্টারটা যখন পড়বা সব কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ছিল ভাই আজকে আমাদের ক্লাস। আমরা আজকে যে এই টপিকগুলো পড়লাম, এই টপিকগুলোর বাইরে হচ্ছে কি আমাদের আরো বেশ কিছু টপিক আছে এই চ্যাপ্টারে, অনেক বড় একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে বাকি আরো সামনে আরো ক্লাস নেওয়া হবে তোমাদের ইনশাল্লাহ। তো নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।